হ্যালো এভরিওয়ান, তোমাদের সাধারণ গণিতের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরিসংখ্যান। তোমরা যারা ক্লাস 9ও আছো অথবা 10ও অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষা বলো, যে প্রি টেস্ট টেস্ট বা অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা অথবা এসএসসি এক্সাম, যে কোনো এক্সাম বলো না কেন, এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টা সৃজনশীল আর কমপক্ষে 2টা বা 3টা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল কিন্তু মার্ক যদি আমি যদি একটু যদি চিন্তা করি যে 2টা সিকিউ কিন্তু 10-10 20 মার্ক, তারপরে আবার 2টা আবার যদি 2টা কমপক্ষে তো 2টা 100 থাকবো সংক্ষিপ্ত প্রশ্ন, আর সংক্ষিপ্ত প্রশ্নতে একটা 2 করে মার্ক, তাহলে 4 মার্ক, টোটাল কিন্তু 24 মার্ক, কিন্তু 25 প্লাস 100 কিন্তু থাকবে এই চ্যাপ্টার থেকে, 25 প্লাস। তোমাদের যাদের কিন্তু কম করে কিন্তু এ প্লাস পাওয়ার ইচ্ছা, তাদের জন্য এই চ্যাপ্টারটি কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আর যাদের কিন্তু পাস করার একমাত্র কোনোরকমভাবে পাস করার ইচ্ছা, তাদের জন্য কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টারটি সম্পূর্ণটা যদি ক্লাসটা যদি দেখি আজকের ক্লাস, তাহলে 100 কিন্তু তুমি এসএসসি এক্সামও কিন্তু পাস করে কিন্তু হইতে পারবে। ওকে, তাহলে শুরু যদি করি, আমি আবার কিন্তু বলছি এই চ্যাপ্টার কিন্তু চ্যালেঞ্জ দেওয়া করলাম যে এই ক্লাসটি দেখার পরে তুমি এসএসসিতে 100 কিন্তু পাস করে আইতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি এই চ্যাপ্টারটা যদি ক্লাসটা করি এই ক্লাসটা, তাহলে কিন্তু 2টা সিকিউ, 2টা সৃজনশীল 100% লিখতে পারবো। আমরা কিন্তু ফার্স্ট মার্ক কিন্তু সাধারণ গণিতের ক্ষেত্রে 23 কিন্তু মার্ক। 2টা সিকিউ যদি আমরা লিখি তাহলে 20 মার্ক, আর সংক্ষিপ্ত প্রশ্ন লিখলে তো এমনিতে 25 প্লাস আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু মার্ক তুলতে পারবো। আর 2টা সিকিউ তুমি কিন্তু যে কোনো স্কুলের থেকে পরীক্ষা দাও না কেন, 2টা সিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে লেখা যায়। তাহলে অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। আর ক্লাসটা যদি দেখি আগে, এই যে পরিসংখ্যানের 14 গোষ্ঠী কিন্তু শেষ কিন্তু এই চ্যাপ্টার, এই ক্লাসটা যদি দেখি। ওকে, শুরু করে যদি ফার্স্টে আমরা যে বেসিক যেগুলো আছে, বেসিক যা সূত্র আছে প্রত্যেকটা সূত্র একটু দেখিলিম, আর ওইগুলা ভিডিও পোস্ট করিয়া ওইগুলা ফার্স্টে তুললিম। তাহলে পরিসংখ্যান এসএসসি যাদের কিন্তু এসএসসি এক্সাম, তাদের কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, কারণ যাদের কিন্তু একমাত্র পাস করার ইচ্ছা, যে কিচ্ছু পারি না, আর এই চ্যাপ্টারটা কিন্তু এই ক্লাসটি করার পর তুমি যদি কিচ্ছু যদি নাও পারো, তাইলেও কিন্তু এই চ্যাপ্টারটি পুরোটা যদি ক্লাস করো, তাহলে অবশ্যই কিন্তু তুমি কিন্তু সম্পূর্ণ মার্ক কিন্তু এই চ্যাপ্টারটি কিন্তু তুলতে পারবে। যে 25 মার্কের যদি প্রশ্ন করে এই চ্যাপ্টার থেকে, 25 মার্ক কিন্তু তুমি কিন্তু পাবে। ফার্স্টে পরিসংখ্যানের ক্ষেত্রে যেগুলো বেসিক যেগুলো সূত্র আছে ওইগুলা, যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তারপরে আবার মধ্যবিন্দু কিন্তু একই কথা, যে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড 2। এখানে কিন্তু উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2 হইলে কিন্তু হইব, যে কোনোটা হইলে অবশ্যই হইব। তারপরে শ্রেণী সংখ্যা, ওই যে বক্সের গড় কয়টা লাগে ওটার ক্ষেত্রে বাই করা হয়। শ্রেণী সংখ্যা ইকুয়াল পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা ব্যবধান। এরপরে গড়ের ক্ষেত্রে কিন্তু 2টা সূত্র আছে, একটা গাণিতিক গড়ের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হইব যে সামেশন fi(xi) ডিভাইডেড n। তারপরে আবার যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হয়, তাহলে গড় ইকুয়াল a প্লাস সামেশন fi(ui) ডিভাইডেড n ইন্টু h। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটা গাণিতিক গড়। তারপরে মধ্যকের ক্ষেত্রে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এরপর প্রচুরক l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু h। তারপরে আবার আরো 2টা সূত্র আছে, এগুলো উপাত্ত থাকে। যদি এই যে সিট আছে, এই সিটের কিন্তু সম্পূর্ণটা কিন্তু মাত্র 2টা যদি আমরা উদ্দীপক থেকে যদি সম্পূর্ণটা ক্লিয়ার করি, তাহলে এই চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণটা শেষ। আর এই পুরোটা কিন্তু কমপ্লিট করবো আমরা। এইগুলা কিন্তু উপাত্ত থেকে অঙ্ক সময় কিন্তু অবশ্যই দেখে তুমি এগুলা কোন সময় এগুলা সূত্র অ্যাপ্লাই হইব। যে মধ্যগড় সূত্র কিন্তু ওইগুলো আছে। এটা মনে রাখবা, যদি থাকে বক্স বা সারণী যদি থাকে, তাহলে মধ্যক l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড fm। আর যদি বক্স বা সারণী যদি না থাকে, তখন মধ্যক যখন n এর মান জোড় হলে মধ্যগড় সূত্র হইব n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল ডিভাইডেড 2।
তারপরে আবার n সমান বিজোড় হলে, যদি বিজোড় হয় n এর মানটা, তাহলে মধ্যক ইকুয়াল n প্লাস ওয়ান ডিভাইডেড 2 তম পদ। এরপরে এইগুলোর দ্বারা যে এখানে fi আছে বা xi আছে n আছে, এগুলো দ্বারা কিতা বোঝায় এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু লেখা আছে। ফার্স্টে এফসি মানে সর্বোচ্চ গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা বা উপরের সংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা বা উপরের সংখ্যা। এইগুলা কিন্তু আবারও কিন্তু বলছে যে এইগুলো যদি মনে যদি না রাখতে পারি, তাহলে কিন্তু তথ্য উপাত্ত বা পরিসংখ্যান চ্যাপ্টারটা কিন্তু আমরা কিন্তু পারতাম না। কিন্তু এটা মাথায় রাখবেন যে এইগুলো পাঁচটা ভিডিও পজ করিয়া ওইগুলো কিন্তু তুলতে হইবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, এগুলো কিন্তু মুখস্থ করতে হইব যে দাব বিচিত্রি কিতা, এল কিতা বা প্রত্যেকটা সূত্র যেগুলো আছে এগুলো অবশ্যই ফার্স্টে মুখস্থ করা লাগবে। দাব বিচিত্রি ইউআই, দাব বিচিত্রি ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ। তারপরে আবার এল ইকুয়াল, এল মানে কিতা বোঝায় যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এটা কিন্তু এই যে এল ইকুয়াল যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অনেক টিচারই কিন্তু এটা কিন্তু ভুল পড়ায় যে এল ইকুয়াল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা পড়ায়। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কিন্তু মনে রাখতে হইব। গাইডের প্রশ্ন যদি আমরা যদি সলভ করি, একমাত্র কিন্তু ঢাকা বোর্ড 2025 আর সিলেট বোর্ড 2025 প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারবো যে এল এর মান আসলে কিন্তু সত্যি সত্যি যে মধ্য শ্রেণী নিম্ন সীমা। অনেকে কিন্তু প্রচুরক শ্রেণী নিম্ন সীমা দিয়ে অঙ্ক করে, বাট মাত্র 2টা প্রশ্ন কিন্তু গাইড ও সারা সিকুর মধ্যে মাত্র 2টা প্রশ্ন কিন্তু আছে যে মধ্য শ্রেণীর নিম্ন সীমা। মধ্য শ্রেণীর নিম্ন সীমা দিয়ে কিন্তু সারা প্রত্যেকটা ম্যাথ কিন্তু যে এল এর মানটা কিন্তু বাই করা হয়। বাট 90% ক্ষেত্রে কিন্তু ওটাও সঠিক হয়ে যায় যে এল ইকুয়াল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। কিন্তু 100% সঠিক হয়ে গেলে এল ইকুয়াল মধ্য শ্রেণীর নিম্ন সীমা। ওকে, আমরা কিন্তু ওইরকম কিন্তু করবো, কারণ যদি আমরা যদি সিলেট বোর্ড 2025 অথবা ঢাকা বোর্ড 2025 প্রশ্ন দিকে, তাহলে বুঝতে পারবো যে এটা কতটুকু ভুল। যাই হোক, এক্সআই মানে হলো কি মধ্যক, তারপরে এফআই মানে গণসংখ্যা, তারপরে এন মানে মোট গণসংখ্যা, তারপরে এ ইকুয়াল মধ্যক শ্রেণীর মধ্যমান। ওটা যে অনেক কিন্তু স্টুডেন্টদের কিন্তু মিস্টেক করে, ওটা যে এ মানে যে সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান বোঝায়, অনেকে কিন্তু ওটা মনে করে। সঠিকটা হইলে কি এ ইকুয়াল মধ্যক শ্রেণীর মধ্যমান। এরপরে এফ এম হইলে কি সর্বোচ্চ গণসংখ্যা, মানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেটা আছে ওটা। তারপরে এ হইলে কি ব্যবধান, একটা রেঞ্জ থাকবো, রেঞ্জের ব্যবধান কত আছে ওটা কিন্তু এই মানটা। তাইলে আমরা কিন্তু অঙ্ক দেখলে কিন্তু আরো ক্লিয়ার হইতে পারবো। আর এখানে ক্ষেত্রে বেসিক প্রত্যেকটাও লেখা আছে, লিখে দেওয়া আছে, বাট F1 আর F2 লেখা নাই। F1 আর F2 আসলে কিটা, এইগুলা সূত্র কিন্তু ফার্স্টে কিন্তু 1 নাম্বার কাজ কিন্তু নিজে থেকে ভিডিও পজ করিয়া কিন্তু সুন্দর করে ফার্স্টে তুলতে হইব। তোলার পরে সাথে সাথে কিন্তু নোট খাতা নিয়ে যদি বই আমরা আর এই ক্লাসটি সম্পূর্ণটা পড়ি 100 তোমার কিন্তু 100 কিন্তু 25+ কিন্তু গণিত পরীক্ষায় কিন্তু 25+ কিন্তু এই ক্লাসটি করার পরে কিন্তু তুমি তুলতে পারবে। ওকে, এরপরে F1টা কিন্তু লিখে দিছি না যে F1 মানে কি, F1 মানে মনে রাখতে হইব সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস F1 সর্বোচ্চ। আচ্ছা, 1টা তো আগে আয়, এবার 2 পরে আয়, তাহলে ওটার ক্ষেত্রে মনে রাখবো আমরা ওরকম যে সর্বোচ্চ গণসংখ্যা, যেহেতু 1 আগে আয়, সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস আগের সংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস আগের সংখ্যা। তারপরে F2, F2 কার মনে রাখবো আমরা সর্বোচ্চ গণসংখ্যা, যেহেতু F2 পরে আয়, সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরের সংখ্যা। F1 মানে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস আগের সংখ্যা, আর F2 মানে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরের সংখ্যা। ওকে, আমরা যদি ম্যাথ সলভ করি, মাত্র 2টা উদ্দীপক থেকে কিন্তু আমরা এই চ্যাপ্টারের যত সিকিউ আছে সারা কিন্তু সলভ, মাত্র 2টা সিকিউ সলভ, 2টা উদ্দীপক থেকে সলভ করলে। ফার্স্টে টাইপ 1, 2টা কিন্তু টাইপ আছে। একটা টাইপ হইলে কি যে বক্সে কি যে প্রশ্নের মতো যেগুলো থাকে, বক্স থেকে কিন্তু বিভিন্ন যে তথ্যর মানগুলো চাই আমরা, ওইগুলো বাইর করার কথা হয় বক্স বা সারণী থেকে। আবার আরেকটা ওরকম হয় যে উপাত্তের সংখ্যা থাকে। আচ্ছা, ওকে, তাইলে দেখি আমরা কিরকম তথ্য হয় যে বক্স
বক্স বা সারণী থেকে বিভিন্ন তথ্য নির্ণয়। তাহলে ফার্স্টে বক্সের অঙ্কন করি। এগুলোর ক্ষেত্রে কিন্তু ওরকম একটা আমরা কিন্তু ফার্স্টে বক্স দিয়ে দিব। এটা শ্রেণী ব্যক্তি, তারপরে আছে গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি আছে 41 থেকে 50, তারপরে আবার এখানে কিন্তু 6, তারপরে 51 থেকে 60, তারপরে এসে আছে 10, তারপরে আবার আছে 61 থেকে 70, তারপরে আছে 18, তারপরে আবার আছে 71 থেকে 80, তারপরে নিচে আছে আবার 8, তারপরে আবার আছে যে 81 থেকে 90, নিচে আছে 5। ওকে, একটা ওই যে যেটা আছে একটা ফার্স্টে বক্স লিখলাম। এখন বক্সের আন্ডারে কিন্তু ইটার আন্ডারে প্রশ্ন আছে কিন্তু সবটা টোটাল 16টা কিন্তু। আর 16টা সলভ করলে এই বক্স যদি দেয়া দেয় তোমারে, তুমি কিন্তু আনসার করতে পারবে। যদি বক্স দেয়া দেয় তাহলে 1 নম্বরে যেটা ম্যাথ আছে, 1 নম্বর প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। ওকে, প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু আমরা কিন্তু একটু আগে কিন্তু দেখে এসেছি যে মধ্যমান বা মধ্যবিন্দু সূত্র। মধ্যমান বা মধ্যবিন্দু সূত্র কি আছে? মধ্যমান বা মধ্যবিন্দু সূত্র, মধ্যমান বা মধ্যবিন্দু ইকুয়াল উচ্চসীমা প্লাস নিম্নসীমা অথবা নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড 2। তাহলে আগে জানা লাগবে যেহেতু প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে ফার্স্টে প্রচুরক শ্রেণীটা কিন্তু ফার্স্টে জানা লাগবে। এই যে শ্রেণী যেগুলো আছে, এই শ্রেণীর মধ্যে কোনটা শ্রেণী, মানে প্রচুরক শ্রেণী ওটা ফার্স্টে জানা লাগবে। তাহলে কিভাবে বুঝলি? দেখুন সর্বোচ্চ গণসংখ্যা, ফার্স্টে দেখুন সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? 18। সবচেয়ে বড় যেটা আছে ওটা, তাহলে সবচেয়ে বড় সংখ্যা 18। সুতরাং সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবো অর্থাৎ কিন্তু থাকে প্রচুরক শ্রেণীটা। সর্বোচ্চ গণসংখ্যা 18, প্রচুরক শ্রেণী অবশ্যই 61 থেকে 70। সুতরাং প্রচুরক শ্রেণী 61 থেকে 70। সর্বোচ্চ গণসংখ্যা যেটা রাখবো ও শ্রেণীটা হয় প্রচুরক শ্রেণী। এরপরে অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কিন্তু একই কথা। প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কিটা আছে সূত্র, যে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বা নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড 2। উচ্চসীমা আর নিম্নসীমা, ওই যে প্রচুরক শ্রেণী যেটা আছে, ছোট যে মান থাকে ওটার পর নিম্নসীমা, আর বড় যে মান থাকে ওটার পর উচ্চসীমা, ও দুইটার যোগফল, যে উচ্চসীমা প্লাস নিম্নসীমা ডিভাইডেড 2। তাহলে দুইটার যোগফল যদি হয় তাহলে 70 যোগ 61 ডিভাইডেড 2। এইটার ক্ষেত্রে যেটা অনেকে মিস্টেক করে ডিরেক্টলি প্রাণে বসাই দেয়, যে মাইনাস আছে এরকম কিন্তু ক্যালকুলেশন করলে অবশ্যই ভুল। যাই হোক, এটার ক্ষেত্রে আমরা বুঝছি যে মধ্যমানের ক্ষেত্রে বা মধ্যবিন্দুর ক্ষেত্রে উচ্চসীমা প্লাস নিম্নসীমা ডিভাইডেড 2। উচ্চসীমা এখানে 70 আর নিম্নসীমা 61। অথবা তুমি যদি আগে নিম্নসীমা প্লাস উচ্চসীমা লেখো, যে ফার্স্টে 61 তারপরে 70, অবশ্যই কিন্তু হইব। তাহলে উপরে আছে 70 যোগ 61 ডিভাইডেড 2 সমান চাপ দিলে 65.5। আমরা কিন্তু 1 নম্বরটা ম্যাথ সলভ, তারপরে 2 নম্বর ম্যাথ যদি সমাধান করি, যে 2 নম্বরটা, মেথড আছে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী
প্রচুরক শ্রেণী পূর্ববর্তী বা আগের শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণী আগের শ্রেণীর, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক স্টুডেন্টের তোমার একটা দিয়ে শিখাইলাম, আগের দিয়ে শিখাইলাম, তুমি পূর্ববর্তী শ্রেণীকে ভুলে গেছো। পূর্ববর্তী আর আগের শ্রেণী একই কথা, কিন্তু যে পূর্ববর্তী বা আগের শ্রেণী একই কথা। যে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী, আগে প্রচুরক শ্রেণী জানা লাগবে। প্রচুরক শ্রেণীটার পূর্ববর্তী বা আগের শ্রেণী যেটা আছে ওটার মধ্যমান। তাহলে ফার্স্টে লিখুন সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু 18। তাহলে এর পূর্ববর্তী, সুতরাং এর সর্বোচ্চ গণসংখ্যা যদি 18 হয়, তাহলে প্রচুরক শ্রেণী একটা। প্রচুরক শ্রেণী আমার চাইছে কোনটা বাই করতাম, প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী বা আগের শ্রেণীর মধ্যমান। তাহলে লিখবো সর্বোচ্চ গণসংখ্যা 18, সুতরাং প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী। প্রচুরক শ্রেণী আগের শ্রেণীটা কত হতে পারে, সর্বোচ্চ গণসংখ্যা 18, প্রচুরক শ্রেণী একটা, যেহেতু আগের তাই দিয়ে একটা, যে 51 - 60 একটা হইব। তাহলে 51 - 60। যদি পরের চাইতো, পরের বা পরবর্তী, তাইলে অবশ্যই তো প্রচুরক শ্রেণী একটা, তাইলে একটা হইতো পরের বা পরবর্তী যদি চাই। ওকে, তাহলে এরপরে লিখুন যে প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু। তাহলে প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর মধ্যমান ইকুয়াল দুইটার যোগফল ডিভাইডেড 2। তাহলে 51 মানে উচ্চসীমা নিম্নসীমা বা নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড 2। একটা যদি ক্যালকুলেটরে চাপ দেই কত আসে, উত্তর আছে 51 তারপরে যোগ 60 ডিভাইডেড 2 সমান চাপ দিলে 55.5। 55.5। তো এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, এরপরটা 2 নাম্বার সমাধান করলাম আমরা। 3 নাম্বারটা, 3 নাম্বার ক্ষেত্রে কিন্তু প্রচুরক শ্রেণীর পরবর্তী বা পরের শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান। প্রচুরক শ্রেণীর পরবর্তী বা পরের শ্রেণীর মধ্যমান নির্ণয় কর। মধ্যমান বা মধ্যবিন্দু কিন্তু সেম কথা। তাইলে প্রচুরক শ্রেণীর পরবর্তী সময়, যেহেতু পরবর্তী, তাহলে ফার্স্টে লেখা লাগবে সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা কত আছে, 18। সুতরাং প্রচুরক শ্রেণীর কোনটা বাই করতাম, পরবর্তী বা পরের শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী। প্রচুরক শ্রেণী পরবর্তী শ্রেণী কোনটা হইতে পারে, আমরা জানি প্রচুরক শ্রেণী সর্বোচ্চ গণসংখ্যা 18, অর্থাৎ তার প্রচুরক শ্রেণী। যেহেতু পরবর্তী বা পরের, তাহলে একটা হইব অবশ্যই যে 71 থেকে 80। তাহলে এইটার ক্ষেত্রে লিখবো আমরা যে অতএব প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান ইকুয়াল দুইটার যোগফল, যে 71 যোগ 80 ডিভাইডেড 2। তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, উপরে আসে 71 যোগ 80 ডিভাইডেড 2, তাহলে 75.5। তাহলে 75.5। এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, 4 নাম্বারটা,
ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এটার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ফার্স্টে ওরকম লিখবো আমরা। এটা কিন্তু ওভাবে লেখা যায় যে কলাম আকারে লেখা যায়, যে অনেকগুলো কলাম দেয়া, যে সারি অনেকগুলো হইতো ওরকম লেখা যায়। অথবা যে আমরা যে সংক্ষেপে যদি লিখি, তুমি কিন্তু চাইলে যে কোনো ভাবে করলে অবশ্যই কিন্তু হইব। ওরকম লেখা যায় যে শ্রেণী ব্যক্তি, তারপরে ওটা দেখলাম আমরা গণসংখ্যা, গণসংখ্যা ওটা দেখলাম আমরা ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর আর একটা যদি অঙ্কন করি, পাঁচটা। এটার ক্ষেত্রে কিন্তু আরো ভাবে লেখা যায়, ওভাবে লিখলে হইব আমরা। তাহলে ফার্স্ট শ্রেণী কিন্তু আছে 41 থেকে 50, তারপরে আছে 51 থেকে 60, তারপরে আছে 61 থেকে 70, তারপরে আবার আছে 71 থেকে 80, তারপরে আছে আবার 80 81 থেকে 90। আর গণসংখ্যা যেগুলো আছে ফার্স্টে 6, তারপরে 10, 18, 8, 5। এগুলোর ক্ষেত্রে এই যে প্রমিত গণসংখ্যাটা যেটা বাইর করার কথা চাইছে, এটা কিভাবে বাইর করবো? ফার্স্টেও 6 বসাইলাম, ফার্স্টে 6 বসাইলাম, এরপরে মনে রাখতে হবে ও দিক দিয়া ওটার সাথে ওটা যোগ করে একটা বসাইলাম, ও দিক দিয়ে যোগ করবো, তাহলে 6 আর 10 হলে কি 16, তারপরে আবার 16-র সাথে আবার 18 যোগ করা লাগবে, 16-র সাথে আবার 18, তাইলে 18 যোগ 16 34, তারপর আবার 34-এর সাথে আবার 8 যোগ করা লাগবে, তাহলে 34 যোগ 8 42, 42, তারপরে আবার 42টা উপরে লিখি 42, তারপরে আবার 42-এর সাথে আবার 5 যোগ করা লাগবে, তাহলে 42-এর সাথে যদি 5 যোগ করি, 42 যোগ 5, তাইলে 47। ওকে, তাহলে প্রমিত গণসংখ্যা সারণী কিন্তু শেষ। এটা আরো ভাবে করা যায় ওভাবে, যে ফার্স্টে ওরকম 3টা বানানি হয়, যে অর্থাৎ লিখলাম গণসংখ্যা, অর্থাৎ লিখলাম শ্রেণী ব্যক্তি, এরপর অর্থাৎ গণসংখ্যা, অর্থাৎ প্রমিত গণসংখ্যা, তাইলে ওইভাবে কিন্তু বাইর করা যায়, সেই কারণে ওইভাবে কিন্তু লিখবো। এরপরের প্রশ্ন 4 নম্বরটা শেষ। পাঁচ নম্বরটা, 5 নম্বর, প্রচুরক শ্রেণী উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ণয় করো। ওকে, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে ফার্স্টে প্রচুরক শ্রেণীটা ফার্স্টে জানা লাগবে, তাহলে লিখুন সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? 18, সুতরাং প্রচুরক শ্রেণী কত আছে? যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা 18, তাহলে প্রচুরক শ্রেণী অবশ্যই 61 থেকে 70। আমরা চাইছি উচ্চ সীমা আর নিম্ন সীমা বাইর করো। উচ্চ সীমা কত? এর উচ্চ সীমা ইকুয়াল, উচ্চ সীমা মানে যেটা বড় আছে ওটা, তাহলে এটার মধ্যে বড় কোনটা আছে? 70। আর নিম্ন সীমা মানে যেটা ছোট একটা, তাহলে নিম্ন সীমা 61। এরপরও প্রশ্ন যদি সমাধান করি,
6 নাম্বার যে মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আচ্ছা, মধ্যক শ্রেণী মধ্যমান অনেক 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 বেশি কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এটা যে মধ্যক শ্রেণীর মধ্যমান। এইটার ক্ষেত্রে ওটা মনে রাখতে হবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বাইর করতে হইলে ফার্স্টে মধ্যক শ্রেণীটা জানতে হয়। মধ্যক শ্রেণী জানার লাগে ফার্স্টে ক্রমযুক্ত গণসংখ্যার যে সারণী আছে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী ফার্স্টে লেখা লাগবে। ওটা মনে রাখতে হবে যে মধ্যক শ্রেণী জানতে হইলে কি তাহলে লাগবে ফার্স্টে যে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী ওটা আগে তৈরি করা লাগবে। এটা সবসময় মনে রাখতে হবে যে মধ্যক শ্রেণী জানার আগে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী বাইর করতে হবে। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যার আগে সারণীটা লিখবো। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। ক্রমযুক্ত গণসংখ্যা সারণীর ক্ষেত্রে একটু আগে কিন্তু আমরা দেখছি যে তিনটা বানাই মূলদিকে সারি তিনটা, তাহলে এইটার ক্ষেত্রে হইব শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রমযুক্ত গণসংখ্যা। ওকে, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে ফার্স্টে শ্রেণী ব্যাপ্তি কত আছে 41 থাকি 50, তারপরে আছে 51 থাকি 60, তারপরে আছে 61 থাকি 70, তারপরে আবার আছে 70 71 থাকি 80, তারপরে আবার আছে 81 থাকি 90। তাহলে গণসংখ্যা কোনগুলো আছে ফার্স্টে 6, তারপরে আছে 10, তারপরে আবার 18, তারপরে আবার 8, তারপরে আবার 5। তাহলে এইগুলো যদি ফার্স্টে এটা কিন্তু এর আগে কিন্তু দেখছি যে এটা যেরকম আছে সেম ওদিকে নিচে ওদিকে নামে 6, তারপরে ও দুইটা যোগ করে এখানে বসাই। তাহলে 10 আর 6 16, তারপরে 16 সাথে আবার 18 যোগ করবো। তাহলে 16 আর 18 কিন্তু 34, তারপরে আবার 34 সাথে আবার যদি 8 যদি যোগ করি তাহলে 34 আর 8 42, তারপরে 42 সাথে আবার যদি 5 যোগ করি তাহলে ওখানে বসাইতে পারবো, তাহলে 47। ওকে, তাহলে ফার্স্টে 1 নাম্বার কাজ মধ্যক শ্রেণীর মধ্যমান বাইর করতে হইলে মধ্যক শ্রেণীটা বাইর করতে হইলে আগে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করা লাগবে। আমরা ক্রমযুক্ত গণসংখ্যার সারণী ফার্স্টে তৈরি করলাম, এরপর ওর কাজ। এরপর কাজ লিখবো মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা যেটা লিখি n দ্বারা প্রকাশ করে, আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু বেসিকও কিন্তু দেখছি যে মোট গণসংখ্যা n দ্বারা প্রকাশ করে। n এর ভ্যালুটা মোট গণসংখ্যা মানে 6, 10, 18, 8, তারপরে 5 এগুলো সারা কিন্তু যোগ করলে কিন্তু দেখবো কিন্তু 47 হয়। এগুলো যদি সারা যোগ করি মোট মানে সারা যোগ করি তাহলে অবশ্যই 47। এরপর কাজ মোট গণসংখ্যা যেটা থাকবো মনে রাখতে হইব ওটারে 2 দ্বারা ভাগ করতে হইব। তাহলে ওটা যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে n ডিভাইডেড 2 মানে n এর মান কিন্তু 47 আর 2 এটা দ্বারা যদি ভাগ দেই তাহলে 47 ভাগ আছে 2, তারপর সমান যদি চাপ দেই তাহলে 23.5। ওকে, 23.5। এটার ক্ষেত্রে এটা যে দশমিক আছে অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু দশমিকে থাকে না। যদি এখানে জোড় সংখ্যা থাকে তাহলে এখানে কিন্তু দশমিক থাকতো না। তারপরে এই যে 23.5 এটা কোনটার মধ্যে আছে ওটা তোমার ফার্স্টে জানা লাগবে যে কোন ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে আছে কোনটা যে 23.5। আচ্ছা, এটা যদি চিন্তা করি যে 16 মধ্যে আসেনি, 16 মধ্যে তো অবশ্যই নাই। 16 মধ্যে আছে কিন্তু 14 বা 14 সামথিং কিছু, 14.5, 14.2 অথবা যে 12.25 ওরকম আছে ওইগুলো। আবার 34 মধ্যে 16 পরে কিন্তু 34 আছে, 34 মধ্যে অবশ্যই কিন্তু আছে, 34 মধ্যে 23.5 একটা আছে যে ও 34 মধ্যে। তাহলে এটা অবশ্যই বুঝছি যে 34 মধ্যে আছে কোনটা যে 23.5। তাহলে ও যে 34 মধ্যে আছে ওটার শ্রেণী কোনটা আছে, শ্রেণী দেখলাম এটার 61 থেকে 70 আছে, ওটারই তার মধ্য শ্রেণী। এরপরে লিখবো আমরা নিচে সুতরাং
মধ্য শ্রেণী কি 23.5 কোনটার মধ্যে আছে? অবশ্যই 34-এর মধ্যে, 16-এর মধ্যে তো নাই, 34-এর মধ্যে আছে। ওটা শ্রেণী দেখতে হইব কিন্তু। এটা শ্রেণী আছে 61 থেকে 70, তাহলে 61 থেকে 70 ওটা হইলে তার যে মধ্যক শ্রেণী। তাহলে মনে রাখতে হবে আপনার মধ্যক শ্রেণী বাইর করতে হইলে ফার্স্টে কিন্তু প্রমাণিত গণসংখ্যা সারণী তৈরি করা লাগবে। তারপরে যে মোট যে গণসংখ্যা যে n দ্বারা প্রকাশ করে n ইকুয়াল যেটা আছে ওটা লিখবো। তারপরে n এর 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দেওয়ার পরে যেটা পাইবো ওটা দেখতে হইব যে কোন শ্রেণীতে আছে। তাহলে এটা যে 23.5 অবশ্যই 34-এর মধ্যে আছে, আর 34 শ্রেণী কত? 61 থেকে 70 ওটা লিটার মধ্যক শ্রেণী বা মধ্যক শ্রেণী। এখন আমরা কিন্তু মধ্যক শ্রেণী মধ্যমান বাইর করতে পারি যেহেতু মধ্যক শ্রেণী জানি। অতএব লিখবো মধ্যক শ্রেণীর মধ্যম মধ্যক শ্রেণীর মধ্যমান ও দুইটা যে সংখ্যা আছে 61 আর 70 দুইটার যোগফল ডিভাইডেড 2। দুইটার যোগফল ডিভাইডেড 2 ওটার দিকে দুইটার চাপ দেই। যে ফার্স্টে উপরে আছে 61 যোগ 70 ভাগ দিব আমরা 2 দ্বারা, তাহলে সমান যদি চাপ দিই তাহলে 65.5 65.5। ওকে, এখন একটাই ক্ষেত্রে অনেকে যেটা যে ওরম বাই হইলে যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে ওটা মনে মনে চিন্তা হবে যে ওটাই লেগে যে মধ্যক শ্রেণী। এটা কিন্তু ও 90% ক্ষেত্রে কিন্তু হয়, আর 1% ক্ষেত্রে কিন্তু হয় না। মনে রাখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে ওটা উপযোগী শ্রেণী হয় কত পার্সেন্ট ক্ষেত্রে? 90% ক্ষেত্রে। আর 99% ক্ষেত্রে কিন্তু, আর 1% ক্ষেত্রে কিন্তু হইতো না। কারণ কি আমরা যদি দেখি যদি একটু যে ঢাকা বোর্ড 2025 প্রশ্ন দেখি অথবা সিলেট বোর্ড 2025 প্রশ্ন দেখি তাইলে কিন্তু ওটা বুঝতে পারবো। ওকে, এরপরের প্রশ্ন, এরপরটা যদি সমাধান করি। সাত নাম্বারটা, 7 নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেম ওটার মতো প্রশ্ন যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মধ্যমান নির্ণয় করো। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মানে মধ্যক শ্রেণী যেটা আছে ওটার আগর শ্রেণীর মধ্যমানটা বাইর করতাম। তাহলে একটু আগে কিন্তু মধ্যক শ্রেণী কিন্তু বাইর করছি, আমি আবারও কিন্তু বারবার লিখলাম না। এইটার ক্ষেত্রে তোমার যেটা ফাইন্ড করা লাগবে, ফার্স্টে কি করা লাগবে যে ক্রমিত গণসংখ্যা সারণী তৈরি করা লাগবে অবশ্যই ফার্স্টে। তারপরে যে টোটাল যে গণসংখ্যা n ইকুয়াল ওটা লেখা লাগবে, আর n এর 2 দ্বারা ভাগ দেওয়া লাগবে। তারপরে মধ্যক শ্রেণী আগে ফার্স্টে বাইর করা লাগবে, এরপরে লিখবো যে মধ্যক শ্রেণী ওটা সুতরাং এর পূর্ববর্তী শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কিন্তু আমরা কিন্তু বাইর করেছিলাম কোনটা? ওটা। তাহলে ওটা পূর্ববর্তী শ্রেণী কিন্তু অবশ্যই 51 থেকে 60। আমি আর ডিরেক্টলি এগুলো লিখলাম না, ডিটেলস এগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু লিখতে দিব। তাহলে ফার্স্টে লিখলে আমি লিখলাম যে 6 নং হতে 6 নম্বর হতে কিন্তু আমরা পাইছি যে মধ্যক শ্রেণী কত আছে যে 61 থেকে 70। তাহলে এখন কিন্তু মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তাহলে সুতরাং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মানে এর আগের শ্রেণী। তাহলে এটা কত আছে যে 51 থেকে 60। অতএব মধ্যমান, যে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মধ্যমান বের করতাম, তাহলে মধ্যমান ইকুয়াল ওই দুটার যোগফল ডিভাইডেড 2। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে উপরে আছে 51 যোগ 60 ডিভাইডেড 2। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে 55.5। এতে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই আমরা পারবো। তারপরে এরপর আমি 8 নাম্বার, 8 নাম্বারে কিন্তু সেম প্রশ্ন, সেম একটার মতো। তাহলে আমি লিখি মধ্যক শ্রেণীর 8 নাম্বার প্রশ্ন।
8 নম্বর প্রশ্ন, মধ্য শ্রেণীর নিম্ন সীমা ও উচ্চ সীমা নির্ণয় করো। ফার্স্টে লিখবো যে 6 নং হতে মধ্য শ্রেণী আমরা যেটা পাইছি ওটা বাঁচতে লেখা লাগবো। তাহলে মধ্য শ্রেণী ওটা আমরা কিতা বাই করতাম নিম্ন সীমা আর উচ্চ সীমা। তাহলে অতএব লিখবো নিম্ন সীমা অবশ্যই ছোট যেটা আছে ওটা 61। তারপরে আবার উচ্চ সীমা যেটা বড় থাকবো ওটা 70। এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি 9 নাম্বার। এখন 9 নাম্বার কিন্তু এই যে উদ্দীপক যেটা আছে এটার সাথে কোনো কিন্তু কানেক্টিভিটি নাই, কোনো মিল নাই। 9 নম্বর প্রশ্ন, উচ্চ সীমা ও শ্রেণী মধ্যমান যথাক্রমে 65 ও 62.5 হলে নিম্ন সীমা নির্ণয় করো। এইটার ক্ষেত্রে ফার্স্টে লিখবো আমরা যে 9 নম্বর যেহেতু আনসার করতাম তাই 9 লিখলাম। ফার্স্টে লিখবো দেওয়া আছে উচ্চ সীমা। আচ্ছা, এখানে ফার্স্টে উচ্চ সীমা ও নিম্ন সীমা যথাক্রমে, মানে ফার্স্টে যেহেতু উচ্চ সীমা চাইছে তাহলে উচ্চ সীমা লেগে ওটা লেগে উচ্চ সীমা। এরপরে কিন্তু চাইছে শ্রেণী মধ্যমান, তারপরে এরপরে যেটা ভ্যালু আছে এটা অবশ্যই মধ্যমান। তোমার চাইছে কোনটা বাই করতে নিম্ন সীমা ইকুয়াল হোয়াট। তাহলে ফার্স্টে লিখবো দেওয়া আছে উচ্চ সীমা ইকুয়াল কত আছে 65। তারপরে আছে মধ্যমান দেওয়া আছে 62.5। তারপরে আছে আর কিতা যে নিম্ন সীমাটা আমরা বাইরে করতাম, তাহলে নিম্ন সীমা ইকুয়াল হোয়াট। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেশের সূত্র কিতা আমরা জানি, এটার ক্ষেত্রে আমরা দেখছি মধ্যমান সূত্র যে মধ্যমান ইকুয়াল উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2। তাহলে আমরা কোনটা বাই করতাম কার বেলটা আছে, যদি বেলটা গুলা যদি বসাই তাহলে মধ্যমানের জায়গা কত আছে তাহলে 62.5, তাহলে 62.5। এরপরে উচ্চ সীমা কত আছে 65। তারপরে প্লাস নিম্ন সীমার মানটা আমরা বাই করতাম, তাহলে নিম্ন সীমা ডিভাইডেড 2। এখন চিন্তা করি যদি যে এটা নিচে কিন্তু মনে কিন্তু কিছু নাই, মানে কিন্তু 1 একটা আছে, আর 1 দ্বারা কিছু গুণ দিলে যেটা থাকবে সেমটা। আর যদি গুণ দিই তাহলে 1 এর সাথে যদি এগুলা গুণ দিই তাহলে যেটা আছে ওটা থাকবো। তাহলে 65 প্লাস নিম্ন সীমা ইকুয়াল 2 দ্বারা ওটা গুণ, তাহলে 2 গুণ 62.5। আমরা মান কার বাইর করতাম যে নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা রাখমার প্লাস 65। এটা কিছু নয়, মানে কিন্তু প্লাস আছে, প্লাস এটা এসে দিলে মাইনাস। অতএব নিম্ন সীমা ইকুয়াল, এখানে কিন্তু 2 হইতো, যে 2 দ্বারা যদি ওটা গুণ দিই তাহলে অবশ্যই 2 দ্বারা 62.5 গুণ দিলে তাহলে 2 গুণ 62.5, তারপরে মাইনাস প্লাস রেজে দিলে মাইনাস 65। এটা যদি ক্যালকুলেটর হিসাব দেই তাহলে ফার্স্টে আছে এখানে একটা মিস্টেক হচ্ছে, ফার্স্টে এখানে 2 হইতো, তাহলে 2 গুণ 62.5 সমান মাইনাস 65। তো তাহলে 60, নিম্ন সীমা 60 আর উচ্চ সীমা অবশ্যই কিন্তু 65। দেখ এরপর পরেরটা যদি সমাধান করি 9 পরে 10 নম্বর।
10 নম্বর যেটা আছে 10 নম্বর কি f1 ও f2 ইকুয়াল হোয়াট, মানে f1 ও f2 নির্ণয় করো, বা f1 ও বা ওরকম প্রশ্ন করতে পারে f1 প্লাস f2 নির্ণয় করো। f1 প্লাস f2, f1 প্লাস f2 আগে জানা লাগবে ফার্স্টে f1 আর f2 কিতা, তাহলে লিখবো আমরা f1 আর f2 বাই করার সময় ওই যে বেসিক কিন্তু দিয়া দিছি যে f1 মানে কি তার f2 মানে কিতা, তাহলে ফার্স্টে f1 আর f2 জানবো, তো যেহেতু কত f1 প্লাস f2, এরপরে এখানে দেওয়া ছিল কিন্তু f1 আর f2 টা বাইর করুন, তাহলে f1 ইকুয়াল সর্বোচ্চ গণ সংখ্যা, এগুলো কিন্তু বেসিক্যালি লিখেছি যে সর্বোচ্চ গণ সংখ্যা, আর f1 যেহেতু আগে আয় তাই সর্বোচ্চ গণ সংখ্যা থেকে আগের সংখ্যা মাইনাস সর্বোচ্চ গণ সংখ্যা মাইনাস আগের সংখ্যা কিন্তু 10, তাহলে 18 থেকে 10 গেলে গিয়া 8। এরপরে f2 এর ক্ষেত্রে সর্বোচ্চ গণ সংখ্যা হতো 18 মাইনাস পরের সংখ্যা, যেহেতু f2 পরে আয় তাহলে পরের সংখ্যা হতো আছে 8, তাহলে 18 থেকে 10 গেলে গিয়া 18 থেকে আগে গেলে কিন্তু 10, তাহলে f1 ও f2, তাহলে f1 এর ভ্যালুটা কিন্তু 8, তারপরে f2 এর ভ্যালুটা কিন্তু 10, তাহলে 8 আর 10 18। এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, এরপর 11 নাম্বার, 11 নাম্বার কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। 11 নাম্বারটা যে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। মধ্যকর লাগে ফার্স্টে কিন্তু মধ্যক শ্রেণীটা কিন্তু জানা লাগে, আর মধ্যক শ্রেণী জানতে হইলে ফার্স্টে জানা লাগবে প্রমাণিত গণসংখ্যার সারণী, তাহলে ফার্স্টে প্রমাণিত গণসংখ্যার সারণীটা বাইর করবো আমরা, লিখবো প্রমাণিত গণসংখ্যা সারণী বা মধ্যক নির্ণয়ের জন্য সারণী। মধ্যক নির্ণয়ের জন্য সারণী লিখলে অবশ্যই হইব, লিখি মধ্যক বা প্রমাণিত গণসংখ্যা সারণী লিখি প্রমোজিত গণসংখ্যার সারণী, প্রমাণিত গণসংখ্যার সারণী এটার ক্ষেত্রে যদি লিখে যদি আমরা কিন্তু ফার্স্টে দেখছি আগেও, আছে কত শ্রেণী ব্যক্তি ফার্স্টে, তারপরে এটার ক্ষেত্রে গণসংখ্যা, তারপরে এই প্রমাণিত গণসংখ্যা, তাহলে শ্রেণী ব্যক্তি কত আছে 41 থেকে 50, তারপরে আছে 51 থেকে 60, তারপরে আছে 61 থেকে 70, তারপরে আছে 71 থেকে 80, তারপরে আছে 81 থেকে 90, তারপরে আছে গণসংখ্যা কত আছে প্রথমে 10, তারপরে আছে 10, তারপরে আছে 18, তারপরে আছে 8, তারপরে আছে 5। তাহলে প্রমিত গণসংখ্যা বাই করতে গেলে প্রথমে 6 নামাই দিন, তারপর 6 সাথে 10 যোগ করলে ছিল 16 সাথে 18 যোগ করলে 34, তারপর 34 সাথে 8 যোগ করলে 42, 42 সাথে 5 যোগ করলে অবশ্যই 47। এরপরে মোট গণসংখ্যা মানে n ইকুয়াল মোট যেটা আছে ওগুলো টোটাল সারা যোগফল কিন্তু অন্য যেটা তার করতে হয়, তাইলে 47 গণসংখ্যার যোগফল কিন্তু। এরপর আমরা বাইর করা লাগে n ডিভাইডেড 2, তাহলে n এর ভ্যালুটা কিন্তু 47, 47 ডিভাইডেড 2, আচ্ছা 47 ডিভাইডেড 2 যদি হয় তাহলে কত হতে পারে 23.5, 23.5 ওটা কোনটার মধ্যে আছে অবশ্যই 34 মধ্যে আছে, তাইলে লিখবো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কোনটা 63 থেকে 70, 61 থেকে 70। এরপরও কাজ আমরা বাইরে বলতাম যেটা মধ্যক থেকে লিখবো আমরা জানি মধ্যকের ক্ষেত্রে মধ্যক যেহেতু বক্স বা সারণী আছে, বক্স বা সারণীতে গেলে মধ্যকের ক্ষেত্রে সূত্র আছে n প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড fm আছে। এটার ক্ষেত্রে তোমার এইগুলো এল এর মান জানা লাগবে, এন এর মান, এগুলো প্রত্যেকটা মান কিন্তু জানা লাগবে। তাহলে ফার্স্টে এল এর মান যদি লিখি এখানে, আচ্ছা এল কিটা আছে আমরা ফার্স্টে কিন্তু বেসিকও লিখে দিচ্ছি, এল হইল কি কিটা আছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা,
মধ্যক শ্রেণী নিম্ন সীমা কত আছে 61, মধ্যক শ্রেণী নিম্ন সীমা 61। তারপরে আছে n/2, n/2 মান কিন্তু আমরা পাইছি 23.5, n/2 ইকুয়াল 23.5। এরপরে এফটি আছে, এফটি মানে কিন্তু আছে মনে আছে যে পাঁচটা কিন্তু বেসিকও কিন্তু লিখে এসছি। সর্বোচ্চ সর্বোচ্চ কোন সংখ্যার ক্রমজিত কোন সংখ্যার আগের সংখ্যা। তাহলে সর্বোচ্চ কোন সংখ্যা কোনটা আছে, সর্বোচ্চ কোন সংখ্যা কিন্তু 18, অর্থাৎ ক্রমজিত কোন সংখ্যার আগের সংখ্যা। এটা ক্রমজিত কোন সংখ্যা 34, 34 এর আগের সংখ্যা কিন্তু ছিল, তাহলে এফটির মান কিন্তু ছিল। তারপরে এইচ এর মান, যেটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু যেটা মিস্টেক করে ওখান থেকে 41 থেকে 50টা মাইনাস দিলে এইরকম কিন্তু হইতো না, তুমি ওরকম কিন্তু দেখবো 41 থেকে 50, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10 কিন্তু বিয়োগ দিলে কিন্তু 9 আইতো। তাহলে 10 শ্রেণী ব্যক্তি বা ব্যবধান 10, এই মানটা। এরপরে এফ এম মানে কিন্তু আছে সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা মানে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে 18, গণসংখ্যা সবচেয়ে বড় কত আছে 18, কেন 18। এরপর কাজগুলো কিন্তু বসাই দিন, যে এল এর মান কিন্তু 61 প্লাস n/2 এটার মান কিন্তু 23.5 মাইনাস এফটির মান কিন্তু আছে, এফটির মান কিন্তু 16, তারপরে আবার গুণ, এরপরে h/fm, এইচ এর মান কত আছে 10 আর এফ এম এর মান লিখি 18। তাই এটা আমরা কিভাবে সমাধান করবো, তাই 61 প্লাস আর প্লাস লিখলাম, তারপর পাই অর্থাৎ থেকে আমরা যদি ওটা বিয়োগ দিই যে কত হয়, যে 23.5 মাইনাস 16, তাইলে এইগুই কেন 7.5 গুণী বইটা 10/18। এরপর ভাই 61 লিখলাম প্লাস ও প্লাস, ও দিয়ে ওটা যদি বাদ দেয়, যদি ওটা অথবা ওরকম হইতে পারে যে এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান, এই যে ওটা দ্বারা উপরটার গুণ দিই, মারাটা দ্বারা ওটার গুণ, তাহলে 7.5 তারা যদি 10টার গুণ দিই, 7.5 7.5 গুণ 10 সমান যদি চাপ দেয় তাহলে আইব 75, আর নিচে কিন্তু 18। তারপরে 61 লিখলাম প্লাস আর প্লাস, এরপর ওটার দ্বারা ওটা যদি বাদ দিই তাহলে 75 ভাগ 18 সমান যদি চাপ দেই তারপরে আইব 4.1, ওটা যদি যোগ করি 61 সাথে যদি যোগ করি তাহলে কত হয় 65.1। ওকে, তাহলে এটা কিন্তু আমরা বুঝছি। অথবা তুমি যদি ক্যালকুলেটর যদি পুরোটা ওখানে চাপ দাও, ওখানে পুরোটা যদি তুলিয়া তাইলেও কিন্তু আনসার ওটাইতে বাধ্য। তবে যাই হোক, এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে মধ্যক নির্ণয় লাগে কিন্তু মনে রাখতে হইব ও প্রশ্ন যদি আউকায় যে মধ্যক আমরা 100% কিন্তু ঠিক হইব। এরপরের প্রশ্ন, এরপরেরটা যদি আমরা সমাধান করি, মধ্যক গেল, এখন এবার প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রচুরক। ধারা নম্বর প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে গেলে ফার্স্টে কিভাবে জানতে হইব, কোনটা জানতে হইব প্রচুরক নির্ণয়। প্রচুরকের ক্ষেত্রে যদি সূত্র যদি একটু করি, এইটা যেহেতু বক্স ভাষা আনে, বক্স ভাষা আনতে গেলে এল প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু এইচ, তাহলে এল এর মানটা জানতে হইব, আর এল এর মান জানা লাগে ক্রমজিত গণসংখ্যা সারণী জানা লাগবে। মনে রাখতে হইব ক্রমজিত গণসংখ্যা সারণী এল এর মান কিন্তু ওইভাবেও জানা যায় যে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী ব্যক্তি নিম্ন সীমা, বাট ইটার ক্ষেত্রে দেখবা কিন্তু 90% ক্ষেত্রে ঠিক সঠিক হয়, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সঠিক হয় না। এই আমরা কিন্তু 100%-এর দরকার, আর 100%-এর দরকার হইলে ফার্স্টে কিন্তু ক্রমজিত এল এর মান বাইর করতে হইলে ফার্স্টে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করা লাগবে, 1 নাম্বার কাজ এল এর মান বাইর করতে হইলে। ওকে, আমরা কিন্তু এল দেখছি যে মধ্যক শ্রেণীর মধ্যমান, তাইলে আগে কিন্তু ফার্স্টে ওটা করা লাগবে যে ক্রমজিত গণসংখ্যা সারণীটা তৈরি করা লাগবে।
আবার কইলাম কিন্তু এটা কিন্তু অনেক টিচার কিন্তু ওইরকম করা যে এল মানে সর্বোচ্চ গণসংখ্যার সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন সংখ্যা। এটা ক্ষেত্রে দেখবা সব ক্ষেত্রে সঠিক। দুইটা প্রশ্ন কিন্তু আছে, কিন্তু সিলেট বোর্ড যেটা 2025 প্রশ্ন করছে তথ্যপাত্র ওটা দেখতে পারেন আমরা কিন্তু মিস্টেক, যে এল ইকুয়াল যদি এরকম চিন্তা করা হয় যে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন সংখ্যা, তাহলে কিন্তু ভুল। আবার কিন্তু ঢাকা বোর্ড 2025 তোমরা চাইলে কিন্তু এগুলা প্রশ্ন কিন্তু দেখতে পারো। ওকে, তাহলে মনে রাখতে হবে এল নির্ণয় লাগে আগে ফার্স্টে কি কাজ করা লাগবে, যে ক্রমিত গণসংখ্যা সারণী তৈরি করা লাগবে। তাহলে ফার্স্টে ক্রমিত গণসংখ্যা যদি সারণী তৈরি করি, তাহলে এটা শ্রেণী, আমি পুরোটা ডিটেলসে লিখলাম না, শ্রেণী ব্যক্তি, তারপরে লিখি গণসংখ্যা, তারপরে লিখি ক্রমিত গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি কত আছে, যে শ্রেণীর ব্যক্তিগুলো হতে আছে প্রথমে 41 থেকে 50, তারপরে আবার আছে 51 থেকে 60, তারপরে আছে আবার 61 থেকে 70, তারপরে আবার আছে 70 থেকে 80, তারপরে আবার আছে 80 থেকে 81 থেকে 90, তারপরে গণসংখ্যা আছে 6, তারপরে আছে 10, তারপরে আবার 18, তারপরে 8, তারপরে আবার 5। তাহলে এগুলো যদি ক্রমিত গণসংখ্যা বার করতে হলে প্রথমে 6 নামাই দিন, 6 আর 10 লিখি 16, তারপরে আবার 16 সাথে 28 যোগ করলে লিখি 34, তারপরে 34 সাথে 8 যোগ করলে 42, আর 42 সাথে 5 যোগ করলে 47। এরপর কাজ যে মোট গণসংখ্যা এন, মোট গণসংখ্যা এন এর মানটা কিন্তু ওখানে যেটা থাকবে ওটা হয়, অথবা ওইগুলো সারা যোগ করলে কিন্তু 47 হইতে পারতো। তাহলে 47 আমরা বাইরে করা লাগবে এন ডিভাইডেড টু, তাহলে এন এর মান কিন্তু 47 ডিভাইডেড টু, 47 ডিভাইডেড টু হইলে 23.5। 23.5 এটা কোটার মধ্যে আছে, 34 মধ্যে আছে, তাহলে 34 শ্রেণী যেটা আছে ওটা লিখে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী লিখ মধ্যক শ্রেণী 61 থেকে 70। তাহলে আমরা বাইরে করতাম কোনটা, প্রচুরক, লিখবো আমরা জানি প্রচুরক ইকুয়াল এল প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু h। তাহলে এগুলো কোনগুলা ভ্যালু জানা লাগবে, লিখবো এখানে f1, আচ্ছা সরি, প্রথমে এল ইকুয়াল এল মানে আমরা জানি কি, এটা ফার্স্টে কিন্তু বেসিক্যালি লিখে যাচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মানে মধ্যক শ্রেণী একটা আছে, অর্থাৎ ছোট সংখ্যা যেটা আছে ওটা 61। এরপরে f1 জানা লাগবো, আর f1টা কিন্তু কিতা আছে মনে আছে যে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস আগের সংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু 18, এর আগের সংখ্যা কিন্তু 10, তাইলে 18 থেকে 10 কেটে গিয়ে 8, তাইলে f2 ক্ষেত্রে আছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরের সংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরের সংখ্যা কিন্তু 8, তাইলে 18 থেকে 8 কেটে গিয়ে 10। এরপরে h কিন্তু আছে যে শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, ওইভাবে বাইর করতে হয় যে 41 আছে, 41 থেকে 50, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, তাহলে কিন্তু 10, এই যে 10। এরপরে আমরা যদি মানগুলো যদি বসাই যে এল এর মানটা কত আছে, এল এর মান 61 প্লাস f1 এর ভ্যালুটা কত আছে 8, তাহলে f1 এর ভ্যালু 8 প্লাস আর f2 এর ভ্যালুটা কিন্তু 10, তারপরে আবার গুণ আছে h এর ভ্যালুটা কিন্তু 10। তাহলে এটা কিভাবে সমাধান হবে, 61 51 ক্ষেত্রে এই যে 10 যেটা আছে এটা কিন্তু উপরে আছে, এই যে 10 যেটা আছে এটা কিন্তু কিভাবে আছে উপরে, আর নিচে কিন্তু মনে মনে একটা কিন্তু আছে। তাহলে এখানে প্লাস আর প্লাস লিখলাম, আর এখানে যদি এটা 10 যদি উপরে থাকে, 10 দ্বারা যদি 8 গুণ দিই তাহলে 8 10 80, আর 8 আর 10 যোগ করলে 18। এরপর ওটা যদি আমরা যদি 61 প্লাস আর প্লাস ওটা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে 80 ভাগ 18, তারপরে যে সমানো চাপ দিই তাইলে 4.44, তাই ওটা যদি আবার যদি যোগ করি তাইলে আনসার প্লাস 61, তারপরে যে সমান দিই চাপ দিলে 65.44। ওকে, তাহলে প্রচুরকে আমরা বুঝলাম। এরপরে কাজ যদি গড় নির্ণয়, গড় কিন্তু দুই ভাবে করা যায়, যে একটা লেগে গাণিতিক গড় আর একটা লেগে
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমরা কিন্তু দুইটার গড় কিন্তু শিখি। তাহলে ফার্স্টে যদি গাণিতিক গড় শিখি, ফার্স্টে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যেটা গড় আছে ওটা শিখি। তাহলে গ নাম্বার, কত নম্বর? 13 নম্বর প্রশ্ন এটি সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত ও গাণিতিক গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর গাণিতিক গড়, এটার ক্ষেত্রে কিন্তু হয়তো তোমার চাইবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, অথবা গাণিতিক গড় চাইবো যে গাণিতিক গড় নির্ণয় করো। দুইটাতেই যে কোনো একটা চাইবো, বাট দুইটা কিন্তু এর সাথে চাইতো না তোমারে। তাইলে সংক্ষিপ্ত পদ্ধতি ফার্স্টে যদি বাইর করি গড়, তাই লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী, নির্ণয়ের সারণী। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী লাগি মনে রাখতে হইব 5টা লাগবে। টোটাল কলাম লাগবে কয়টা? 5টা। কলাম ওইগুলার হয়, যে ওইগুলার হয় কলাম। টোটাল মনে রাখতে হইব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় লাগি টোটাল কলাম লাগবে কয়টা? 5টা লাগে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে টোটাল কিন্তু কলাম লাগবে 5টা। তাহলে একটা দিলাম, তারপরে আরে একটা, দুইটা, তারপরে আরে একটা, তিনটা, তারপরে আরে একটা, 4টা, তারপরে আরে একটা, 5টা। এই 5টার মধ্যে প্রথমটা এইদিকে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 1টা, 2টা, 3টে, 4টা, 5টা, 6টা কিন্তু দিলাম। আর একটা কিন্তু বেশি দিলাম, আমরা এগুলা টোটাল মার্কগুলা যোগ করার লাগে। তারপরে ফার্স্টে 1 নম্বরে লিখি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। এরপরটা মধ্যমান, শ্রেণী ব্যক্তি পরে মধ্যমান, মধ্যমান। আচ্ছা, মধ্যমানকে দ্বারা প্রকাশ করে xi, এগুলো কিন্তু ফার্স্টে কিন্তু লিখে দিছি। মধ্যমান xi দ্বারা প্রকাশ করে। এরপরে মধ্যমান পরে গণসংখ্যা, গণসংখ্যাকে দ্বারা প্রকাশ করে fi। গণসংখ্যা পরে ধাপ বিচ্যুতি, আর ধাপ বিচ্যুতিকে দ্বারা প্রকাশ করে ey। তাহলে ধাপ বিচ্যুতি, কিন্তু ey দ্বারা প্রকাশ করে। আর এখানে কি তৈরি, এখানে যেটা মনে রাখতে হবে সবসময় fi ey মানটা হইব। তাহলে fi ey। ওকে, এইটার ক্ষেত্রে fi ey তো ঠিকই বুঝলাম। এখন এগুলা কিভাবে বাইর করবো? এই যে শ্রেণী ব্যক্তি যেটা আছে দেখা দেখি লেখা পাচ্ছে 41 থেকে 50, এরপরে 51 থেকে 60, এরপরে 61 থেকে 70, এরপরে 71 থেকে 80, তারপরে 81 থেকে 90। এরপরে যে গণসংখ্যা যেটা আছে আমরা দেখা দিলে তো 6, 10, তারপরে 18, তারপরে 8, তারপরে 5। তাহলে এখানে মোট যে গণসংখ্যা n ইকুয়াল, মোট গণসংখ্যা কিন্তু সারা টোটাল যোগ করলে কিন্তু 47, n এর ভ্যালুটা কিন্তু 48। এরপরে যে মধ্যমান যেটা আছে, ধাপ বিচ্যুতি যেটা আছে, এরপরে fi ey, এটা যে বাইরে করতে হইব, এটা বাইরে করার লাগে। মধ্যমান যেগুলো আছে এগুলো কিন্তু আমরা বাইরে করতে পারবো। যে মধ্যমান xi, ওই দুইটা যোগ করিয়া যে এখানে আছে হতো 41 থেকে 50, তাহলে 41 যোগ 50 ডিভাইডেড 2, তাহলে 41 যোগ 50 ডিভাইডেড 2 সমান যদি চাপ দেয় তাহলে 45.5। তারপরটা যদি আবার যদি ওই দুইটা যোগ করি, যে 51 থেকে 60 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিই, তাহলে 51 যোগ 60 ভাগ দিব আমরা 2 দ্বারা, তাহলে সমান যদি চাপ দিই তাহলে এটা তার 55.5। এগুলো কিন্তু নিজে থেকে আমরা বাইর করতে পারবো। তারপরে আবার ওই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, তারপর ঠিক 65.5, তারপরে আবারটা আইব 75.5, তারপরে এরপরটা আইব যে 85.5। এরপর আমরা মধ্যমানটা বাইর করলাম। এখন জানা লাগবে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির আগে একটা জানা লাগে, এ মানে আমরা দেখছি কোনটা, যে মধ্য শ্রেণীর মধ্যমান।
এ মানে আমরা জানি কোনটা, যে মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন মধ্যক শ্রেণী এর আগে তো আমরা কিন্তু বাইর করছি, মধ্যক শ্রেণী কোনটা আছে, যে মধ্যক শ্রেণী কিন্তু একটা আছে। এর আগে কিন্তু অনেকবার কিন্তু বাইর করছি যে মধ্যক শ্রেণী 61 থেকে 70। মধ্যক শ্রেণী কিভাবে বাইর করতে হয় আমরা কিন্তু জানি। যদি গড় ক নম্বর প্রশ্ন মনে চাইলে যে প্রযোজক শ্রেণীর মধ্যমান, যাই হোক ক নম্বর প্রশ্ন চাইলে তোমার কিন্তু গড় তো এর আগরটা তো তোমার তো আর যে মধ্যমানটা প্রযোজক শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্যমান তো এর আগে তুমি জানো না, তাইলে এটা কিভাবে করবে? ফার্স্টে মনে রাখতে হইব, এটা আমরা রাফ পাতার যে সারণ আগে প্রমিত গণসংখ্যার সারণীটা আগে বাইর করি। প্রমিত গণসংখ্যার সারণীটা তৈরি করিয়া এন দিয়ে 2 দ্বারা ভাগ দেওয়ার পরে দেখতে হইব যে কোনটা মধ্য শ্রেণী পড়ে, ওটা কিন্তু জানা লাগবে ফার্স্টে। আর মধ্য শ্রেণী যদি জানি, আমরা এ মানে জানি মধ্য শ্রেণীর মধ্যমান। মধ্য শ্রেণী ওটা মধ্যমান সংখ্যা কোনটা ওটা, এটা কিন্তু অনেক টিচার যেভাবে বোঝায় যে সর্বোচ্চ গণসংখ্যা ওটা মধ্যক শ্রেণী, এটা কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু ঠিকও সঠিক। বাট দুইটা প্রশ্ন আমি আবার কই যে ঢাকা বোর্ড 2025, সিলেট বোর্ড 2025 প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সর্বোচ্চ গণসংখ্যা এটা এর মান থাকে না। মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঠিকই দেবে মিলে গেছে, বা দুই একটা ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম থাকে। যাই হোক, এটার ক্ষেত্রে কিন্তু সঠিকটা মেইন যে মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান ওটা লিখি এর ভ্যালু। তাহলে মধ্যক শ্রেণী আমরা ওটা এর আগে কিন্তু বাইর করছিলাম, মধ্যক শ্রেণীর মধ্যমান যেটা আছে ওটা লিখি এর ভ্যালু। তারপরে দাব বিচ্যুতি, যেটা এর ভ্যালু থাকবো ওটার দাব বিচ্যুতি ওখানে শূন্য হইব ফার্স্টে, যেটা এ থাকবো ওটা ফার্স্টে শূন্য, আর উপরে দিকে গেলে -1 -2, আর নিচের দিকে গেলে +1 +2। ওকে, তাহলে এরপরে এইগুলা কি তাই বুঝি এফ আই ইউআই। তাহলে এফ আই হইলে গণসংখ্যা, ইউআই হইলে দাব বিচ্যুতি, ও দুইটা গুণ দিয়া একটা মান বসে 6 দুগুণা 12, আর মাইনাস প্লাসে মাইনাসে তার মাইনাস, 6 দুগুণা 12। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 10 তার 1 গুণ দিলে 10 একে 10। শূন্যর সাথে যদি কিছু গুণ দেয় শূন্য একটা পাইনি। তারপরে 8 দ্বারা 1 গুণ দিলে 8 একে 8। তারপরে 5 দুগুণা 10। তারপরে এখানে দেখবো আমরা সামেশন কিতা বাইর করলাম এফ আই ইউআই। তাহলে সামেশন এফ আই ইউআই ইকুয়াল সামেশন মানে যোগফল বুঝায়, মানে ওগুলো ছাড়া যোগফল। তাই ফার্স্টে আছে কত, যে -12। তাহলে ফার্স্টে মাইনাস তিন করে, তারপরে 12, তারপরে আবার -10, তারপরে আবার শূন্য তো লেখা লাগতো না, তারপরে আবার এটা কিন্তু এটার আগে কিন্তু কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে +8, তারপরে আবার +10, এরপরে যে সমান চাপ দেয় তাহলে -4 এরপর কাজ আমরা গড় ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। ওইগুলো কিন্তু মানগুলো জানা লাগবে। এর ভ্যালুটা কত আছে, যে এর ভ্যালু কিন্তু মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণীর একটা মধ্যমান লিখটা যে 65.5, 65.5। তারপরে সামেশন এফ আই ইউআই ভ্যালুটা কিন্তু -4। এরপরে এন ওর ভ্যালু, এন মানে কিন্তু টোটাল যে গণসংখ্যা আছে একটা, তাহলে কত আছে 47। তারপরে এইচ ওর ভ্যালুটা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। 41 থেকে 50, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, তাহলে অবশ্যই 10। তাহলে ওগুলো যদি ওখানে যদি বসাই আর ক্যালকুলেটর চাপ দিয়ে অবশ্যই আনসার হইতে বাধ্য। তাহলে এর ভ্যালুটা কিন্তু 65.5, তারপরে যোগ, তাহলে সামেশন এফ আই ইউআই ভ্যালুটা কিন্তু -4, আর এন এর ভ্যালুটা 47 গুণ এইচ এর ভ্যালুটা 10। ওটা যদি আমরা যদি ফার্স্টে একটার ক্ষেত্রে একটার নিচে কিন্তু মনে মনে কত আছে, 1 একটা অবশ্যই আছে। এখানে 65.5 প্লাস আর প্লাস, এই 47 দ্বারা যদি একটা গুণ দিই তাহলে অবশ্যই 47, মানে নিচেরটা দিয়ে নিচেরটার গুণ, উপরটার গুণ। তাহলে -4 দ্বারা যদি 10 যদি গুণ দিই তাহলে প্লাসে মাইনাসে তার মাইনাস, আর 4 10 40। তারপর 65.5, এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হইব, আর ওটা যদি ভাগ দেই যদি 40
ভাগ 47, এটা 0.85, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা দ্বারা ওটা ভাগ দিলে 0.85, তাইলে ওটা যদি আবার যে 65.5 থেকে মাইনাস দিই, তাহলে 65.5 মাইনাস আছে সমান, তাইলে এই আমরা 64.64। ওকে, তাইলে আমরা গড়টাও বাই করতে পারলাম। এরপরে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রদত্ত উপাত্ত হতে আয়তলেখ অঙ্কন, এরপরে আয়তলেখ, অজীব রেখা, এরপরে বহুভুজ, ওইগুলা যদি আমরা বাই করি। আচ্ছা, এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস হয়ে গেল যে আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শিখছি, আর গাণিতিক গড় কিভাবে, এই গাণিতিক গড়টা যদি একটু দেখিয়ে দিই। গাণিতিক গড়, যে গাণিতিক গড় ওরকম নিব যে আমি ওটা থেকে যদি দেখিয়ে দিই যে গাণিতিক গড়, সেমিটা কত নম্বর প্রশ্ন আছে? 13 নম্বর প্রশ্ন। গাণিতিক গড় লাগে সেম ভাবে সারণী তৈরি করা লাগবে, বাট এখানে কিন্তু দাব বিচ্যুতিটা থাকতো না। গাণিতিক গড়ের ক্ষেত্রে কোনটা থাকতো না? দাব বিচ্যুতি। ওটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হইব, মানে ওটার সাথে যোগ হইব, আর দাব বিচ্যুতিটা এখানে থাকতো না। এইগুলার ক্ষেত্রে এই যে মান যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ওরকম হইব। আচ্ছা, ওখানে যদি আমি লিখি এগুলা, এখানে হইব এটার ক্ষেত্রে মনে রাখবার যে যদি গাণিতিক গড় বাইর করি, তাহলে এটার ক্ষেত্রে এখানে হয় যে এক্স আই এফ আই, তাহলে এক্স আই এফ আই মানে এক্স আই আর এফ আই গুণফলটা, তাহলে ফার্স্টে ওটা দ্বারা ওটার গুণ দিয়ে বসাই দিব, ওটা দ্বারা ওটারে প্রত্যেকটারে গুণ দিয়ে ওখানে বসাই দিব। যে গুণ দিয়ে যদি বসাই এখানে, তাহলে 45.5 যোগ দিব আমরা কত, গুণ দিব আমরা 6, গুণ 6, তাহলে সমান যদি চাপ দেয় 700, 273। তারপরটা যদি গুণ দিই যে 55.5 গুণ 10, তাহলে 555। তারপরটা যদি গুণ দিই যে 65.5 গুণ 18, 1179। এরপরটা যদি চাপ দেয় যে 75.5 গুণ 8, তাহলে 604। তারপরে এরপরটা যদি চাপ দেই তাহলে 85.5 গুণ 5, ওটা যদি সমান চাপ দিই তাহলে 427.5। ওইগুলা যদি যোগ করি তাহলে এখানে সামেশন, এখন কিন্তু সামেশন এক্স আই এফ আই, তাহলে এক্স আই এফ আই ইকুয়াল ওইগুলা পুরোটা যোগফল। তাহলে ফার্স্টে আছে কত? ফার্স্টে আছে 273, তারপরে যোগ, তারপরে 555, তারপরে যোগ, তারপরে আবার আছে 1179, তারপরে আবার যোগ, তারপরে আছে 604, তারপরে আবার যোগ, তারপরে আছে আবার 427.5, তারপরে আবার যোগ, তারপরে ওকে ওইগুলো কিন্তু শেষ। এইগুলো যদি ক্যালকুলেটর সারা যদি চাপ দেই তাহলে এখানে 3038.5। এরপরে গড়টা কিন্তু গাণিতিক গড়ের ক্ষেত্রে সূত্র আছে কিনা, যে গড় ইকুয়াল সামেশন এক্স আই এফ আই ডিভাইডেড এন। সামেশন এক্স আই এফ আই ডিভাইডেড মান কিন্তু আছে 3038.5, আর এন এর ভ্যালুটা কিন্তু যে মোট কোন সংখ্যা 47, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে কিন্তু গড়টা বাইরে যাব। তাহলে কিন্তু 64.64 সেম কিন্তু গড়ের মান আগেরটাতেও কিন্তু যেটা থাকবো সেম গাণিতিক গড় আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের আনসারটা কিন্তু সেম হইব, বাট নিয়মটা কিন্তু ভিন্ন। এরপরের প্রশ্ন,
এই পুরোটা যদি আমরা যদি সমাধান করি, একটা 14 নম্বর আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করো। আচ্ছা, আয়তলেখ অঙ্কন করো, এগুলা কিন্তু একবারে ইজি। আর এগুলো ওই যে আয়তলেখ অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, এরপরটা আবার অজীব রেখা অঙ্কন করো। এই তিনটা থেকে কিন্তু দুইটা 100 থাকবো এই তিনটার থেকে। তাহলে আয়তলেখ অঙ্কন লাগি লিখবো আয়তলেখ অঙ্কনের সারণী ফার্স্টে। যে অঙ্কনের আয়তলেখ অঙ্কনের সারণী। আয়তলেখ অঙ্কন লাগি মনে রাখতে হবে যে 3টা কলাম হইব। কলাম কয়টা থাকবো? 3টা থাকবো। 1টা 2টা 3টা। 3টার মধ্যে এগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 2টা 3টা 4টা 5টা, টোটাল কিন্তু 6টা আছে। প্রথমটা শ্রেণী ব্যক্তি। এরপরে মাঝানোটা মনে রাখা লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে অবিচ্ছিন্ন এখানে হইব শ্রেণী সীমা। আমি ওখানে যদি বাইরে লিখি জায়গা থেকে, যে শ্রেণী সীমা। আর এরপরেও বসলো প্রথমটা শ্রেণী ব্যক্তি, এরপরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এরপরটা দেব গণসংখ্যা। গণসংখ্যা ও শ্রেণী ব্যক্তি যদি আমরা যদি বসাই যে 41 থেকে 50, তারপরে আবার আছে 51 থেকে 60, তারপরে আবার আছে 61 থেকে 70, তারপরে আবার 71 থেকে 80, তারপরে আবার 81 থেকে 90। আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা এটা পরে পাই করলাম। গণসংখ্যা যদি বসাই, প্রথমে আছে 6, এরপরে আছে 10, এরপরে আছে 18, এরপরে আছে 8, এরপরে আছে 5। আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিভাবে বাই করবো ওটা মনে রাখতে হইব যে এখানে আছে হতো 41। আচ্ছা, 41 থেকে কমাইয়া 0.5 যোগ করে দিব। সবসময় এখানে যে সংখ্যা থাকবো প্রথমে ওটা থেকে 1 কমাইবি, 1 কমাইয়া 0.5 যোগ। তাহলে 1 কমাইলে এখান থেকে 41 থেকে 40 হইব। আর 0.5 যোগ মানে 41 থেকে 1 কমাইলে 40, আর 0.5 যোগ মানে 0.5। তারপরে এখানে 50 দশমিক যেটা থাকবো ওটার সাথে এটা 0.5 যোগ। তারপরে আবার সেম ভাবে 1 কমাইন, তাইলে 50.5, আর এটা সেম দেখুন 60.5। তারপরে আবার সেম 1 কমাইলে আর 0.5 যোগ করলে তাহলে কত হইবে? 60.5 থেকে 70.5। এরপরে আবার এখানে 71 থেকে 70 হইব 70.5 থেকে 80.5। এরপরে এটার ক্ষেত্রে 80.5 থেকে 90.5। ওকে, A4 ও 5 এই বক্সটা কিন্তু আগে ফার্স্টে কিন্তু লেখা লাগবে। তারপর আমরা গ্রাফ, এই গ্রাফ যদি আমি যদি ফার্স্টে যদি ওখানে যদি একটা যদি অঙ্কন করি, যে গ্রাফ একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এদিক দিয়ে দিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এইগুলোর ক্ষেত্রে মনে রাখতে হইব, তোমরা ক্ষেত্রে কিন্তু গ্রাফও কিন্তু ওরকম থাকে যে প্রতি 5 পর কিন্তু একটা কিন্তু মোটা একটা রেখা থাকে, একটু গাড়ি একটা রেখা। তাহলে এখানে ক্ষেত্রে আমি মনে করো যে গাড়ি একটা রেখা দিলাম, আর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু 5 করে আছে, ওদিকে 5 আবার ওদিকেও 5। এইটার ক্ষেত্রে তুমি ফার্স্টে কিন্তু গ্রাফ একটা নিতে হইব, যে সাদা অংশ যে অংশ, সেই গ্রাফ যদি একটা যদি সিরি মনে করো ওইটা গ্রাফ আছে, গ্রাফের ক্ষেত্রে সিরার পরে কিন্তু একটা অংশ থাকে সাদা অংশ থাকে নিচের দিক, বা সাইডে দিয়ে অংশ সাদা। যে সাদা অংশগুলা নিচের দিকে থাকতে হইব, আর শেপটা যেটা থাকে ও সাইডে দিয়ে কিন্তু আমরা ধরতে হইব। মনে করো এই যে গ্রাফ, ও একটা গ্রাফটা আমরা কিভাবে ধরবো? ওরকম শেপটা থাকে এক, শেপটা থেকে ধরার পরে ওই দিক থাকি এই দিকে কিন্তু সাদা অংশ থাকতে হইব, ওদিকে
সাদা অংশ থাকতে হইব, 1 নম্বর মনে রাখতে হইব। চ্যাপ্টার জায়গা ধরার পর ওদিকে সাদা অংশ আর ওদিকে সাদা অংশ থাকতে হইব। এরপর ওখানে যে ফাস্কর পরে যেটা মোটা একটা রেখা দেখবো, ওটা একটু আর একটা রেখা মানে আর একটা লাইন দিব, একটু গাড়ি করবো। সেম ভাবে ওদিকেও ফাস্কর পরে যেটা মোটা রেখা দেখবো, ওটা একটু আর একটা লাইন দিব, মানে একটু গাড়ি করবো। সেম ভাবে মনে হলো এই দিক দিয়া যদি একটা রেখা দেখে তাইলে একটা ওটা আর একটু গাড়ি করলাম, আর একটু গাড়ি করলাম। আচ্ছা, এরপরে ও দিক দিয়ে পাস করে যাওয়ার পরে ওটা দেখলাম, ওটা আর একটু গাড়ি করলাম, আমরা একটু গাড়ি করলাম। তুমি কিন্তু স্কেল বসে অবশ্যই করবে। এটা কিন্তু মনে রাখতে হইব, এখানে কিন্তু মূল বিন্দু সবসময় আজীবন করে লাগে 0। তারপরে এদিক দিয়া এক্স, এদিক দিয়া এক্স ওইটা, আর এদিক দিয়া এক্স প্রাইম এটা, আর এদিক থেকে উপরে ওয়াই বা নিচের দিকে ওয়াই প্রাইম হইব। এতটুকু কিন্তু ঠিক আমরা বুঝছি। তারপরে এই অংশ প্রথম ঘর কিন্তু কাটা অংশ থাকে, প্রথম ঘর কিন্তু সবসময় কেটে থাকবো কাটা অংশ। এরপর কাজ ওখান থেকে আমরা যে 40.5 থেকে ওগুলা বসাই 90.5 পর্যন্ত আমরা দেখবো ওই দিক দিয়ে বসাই দিই। প্রথমে 40.5 ওখানে আচ্ছা এইদিকে 40.5 বসানোর আগে আর একটা কাজ করতে হইব, ওখানে নিচে লেখা লাগবো যেহেতু এই দিক দিয়ে আমরা কিতা বসাইবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাহলে ওদিক দিয়ে লিখতে হইব যে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখলাম, এদিক দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত আছে প্রথমে ওইগুলো লিখে লিখে ওইদিকে দিন। তাহলে প্রথমে আছে 40.5, তাহলে ওইগুলো কিন্তু লিখুন প্রথমে ওইদিকে লিখলাম 40.5। এরপরে আছে কত 50.5, তাহলে 50.5। এরপরে কত আছে 60.5, 60.5। এরপরে আছে 60 পরে 70.5, 70.5। এরপরে আছে 80.5। এরপরে আছে কত 80.5 পরে কিন্তু ওটা লিখতে হইব 90.5, 90.5। এরপর সাইজ এই দিক দিয়া উপরের দিক দিয়া থাকবো আয়তলেখা, মনে রাখতে হবে যে গণসংখ্যা থাকবো, গণসংখ্যা উপরের দিকে যদি গণসংখ্যা থাকে। আচ্ছা, গণসংখ্যা সর্বোচ্চ কত আছে 18 আছে। তাহলে 18 যদি থাকে এক গড়ের মান যদি আমরা 5 করে ধরি, তাহলে এখানে কত হইতে পারে 5, এখানে কত 10, এখানে কত 15, এখানে কত 20। তাহলে এটার মধ্যে কিন্তু 20-এর মধ্যে কিন্তু ঠিকও 18 করে আছে। আর তারপরে যদি তোমার ক্ষেত্রে যদি দেখো যে এই গ্রাফও এখানে আছে মনে করো 50 আছে, 50 বা 40 মনে করো আছে, 40 হলে তো এখানের মধ্যে জায়গা হইতো না। তাহলে প্রতি এক গড়ের মান এখানের মধ্যে যদি তোমার কয়টা থাকবো 5টা থাকবো, প্রতি এক গড়ের মান যদি 2 করি হয়, আমি কিন্তু 1 করি কিন্তু ধরছি এখানে, প্রতি এক গড়ের মান যদি 2 করি হয় তাহলে এখানে কত হইব 10, এখানে কত হইব 20। মানে এক গড় সমান যদি 2 হয় তাহলে 10, 20, 30, 40 এটা অবশ্যই কিন্তু জায়গা হয়ে যাব। আর যদি দেখি যে ছোট আছে যে 18, এটা তো অবশ্যই ছোট, 18, 20, 30 এগুলো কিন্তু জায়গা হয়, 30 পর্যন্ত জায়গা হয়। আর 30-এর চাইতে যদি বেশি থাকে গণসংখ্যা, তখন এক গড়ের মান 2 করে ধরবা, তাহলে এখানে 10, এখানে 20, এখানে 30 ওরকম দিতে থাকবো। তাহলে এরপর ভাই গণসংখ্যা বসাইলাম আমরা এইদিকে। এখানে দেখলাম যে 40.5 থেকে 50.5, 40.5 থেকে 50.5 কত আছে 6 আছে, 6 কত 5-এর অবশ্যই উপরে, 5 তো ওখানে আছে, আর এখানে 5 করে আর 1 ঘর, তাহলে এতটুকু কিন্তু যে 40.5 থেকে 50.5 কিন্তু 6, এতটুকু আমরা 6 বুঝলাম। ওকে, এরপরের ভাই এরপরের ঘর, এরপরে দেখলাম 10 আছে, 10 কত আছে যে ওখানে আছে 10, 10 ওই ঘর। এখানে কিন্তু 50.5 থেকে 60.5, 50.5 থেকে 60.5 এগুলো আবার বড় করবো। ওকে, এরপরটা এরপরে আবার কত আছে 18, 18 কোন আছে ওই যে এখানে 20, 20-এর কিন্তু 2 ঘর কিন্তু নিচে, ও মনে মনে চিন্তা করলাম 1 ঘর আর ও 1 ঘর, এতটুকু কিন্তু আমরা কত আছে 18 কিন্তু আছে। এই এতটুকু যদি কাটা অংশ দেই, এরপরে কত আছে, এরপরে দেখলাম আবার 8 আছে, 8 কোন হইতে পারে 10-এর আরো 2 ঘর নিচে, যে 10 ওখানে অতটুকু পর্যন্ত কিন্তু 10, 10-এর 2 ঘর নিচে 1 ঘর 2 ঘর, এতটুকু যদি হয় তাহলে এতটুকু কাটা অংশ দিতেই। এরপর কত আছে 5, 5 তো অবশ্যই ওখানে আছে ওই ঘরে 5, তাহলে এতটুকু কিন্তু 5,
এতটুকু কিন্তু কাটা অংশ। ওকে, আর এইটার ক্ষেত্রে বেকার যেটা আছে এটা কিন্তু আমরা ওইভাবে লিখতে পারবো। আমি যদি একটু যদি মুখ দিয়ে হই তোমরা কিন্তু সাথে সাথে খাতা লিখে দিবে। ফার্স্টে লিখবো সব কাগজে এক অক্ষ বরাবর, সব কাগজে যেহেতু এক অক্ষ বরাবর প্রতি গড়ের মান কিন্তু এক একক ধরছি আমরা, তাহলে ফার্স্টে লিখতে হইব সব কাগজে এক অক্ষ বরাবর প্রতি গড়ের মান এক একক ধরে, সব কাগজে এক অক্ষ বরাবর প্রতি গড়ের মান এক একক ধরে কোনটা স্থাপন করছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। সব কাগজে এক অক্ষ বরাবর প্রতি গড়ের মান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা স্থাপন করি। তারপরে আবার ওটা লিখতে হইব উপর দিকে ওয়াই অক্ষ বরাবর। সব কাগজে এক অক্ষ বরাবর, সব কাগজে ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়ের মান এক একক ধরে গণসংখ্যা স্থাপন করি। এরপর লিখবো গণসংখ্যা স্থাপন করি, তারপরে লিখবো আয়তলেখ অঙ্কন করি বা আয়তলেখ অঙ্কন করি, শেষ। এরপরে পরটা যদি দেখি, যদি এরপরে 15 নম্বর কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অজীব রেখা। আচ্ছা, অজীব রেখার ক্ষেত্রে কত নম্বর? 15 নম্বর, অজীব অজীব রেখা অঙ্কন করো। আচ্ছা, অজীব রেখার ক্ষেত্রে মনে রাখতে হইব অজীব রেখা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সেম ভাবে অজীব রেখা অঙ্কনের সারণী লিখবো, তাহলে পাচ্ছি অজীব রেখা অঙ্কনের সারণী, তাহলে লিখি অজীব রেখা অঙ্কনের সারণী। অজীব রেখা অঙ্কনের সারণী, তাহলে একটা যদি অজীব রেখা যদি অঙ্কন করি, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে মনে রাখতে হইব যে এগুলো সেম ভাবে তিনটা কিন্তু লাগে। একটা শ্রেণী ব্যক্তি, তারপরে অবিচ্ছিন্ন, এটার ক্ষেত্রে শ্রেণীসীমা আছে, এটার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আছে, আর এরপরে গণসংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ওকে, ফার্স্টে হইব গীতা যে শ্রেণী ব্যক্তি, এরপরে অবিচ্ছিন্ন, এরপরটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এরপরেরটা, আচ্ছা এখানে ক্ষেত্রে তো এটা রাখতো নয়, এরপরটা ক্রমযুক্ত গণসংখ্যা। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করতে হইলে, ক্রমযুক্ত গণসংখ্যা যদি বাইর করি তাহলে আমরা কিতা লাগে? মনে আছে ক্রমযুক্ত গণসংখ্যা যদি বাইর করতে হয় তাহলে গণসংখ্যা লাগবে, আমরা ঠিকও এই গণসংখ্যা লিখবো, এরপরটা গণসংখ্যা, তারপরটা লিখবো যে ক্রমযুক্ত গণসংখ্যা, তাইলে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি কত আছে? প্রথমে 41 থাকি 50, তারপরে আবার 51 থেকে 60, এরপরে আবার 61 থাকি 70, এরপরে আবার 71 থাকি 80, তারপরে আবার 81 থাকি 90। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এটা কিভাবে পাই আমি একটু পরে দেখলাম, বাট গণসংখ্যাটা আগে দেখি। তাইলে 6, 10, 18, তারপরে 8, তারপরে 5। আচ্ছা, ক্রমভেদে গণসংখ্যা তো আমরা বাইরে বাইরে জানি যে 6 আর 6 বসাইলাম, এরপরে 6 আর 10 কিন্তু 6 আর 10 16, তারপরে 16 আর 8, 16 আর যদি 18 যদি যোগ করি তাহলে কত হইব? 34, তারপরে 34 আর 8 যোগ করলে 42, তারপরে 42 আর 5 যোগ করলে 47। আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এটা হচ্ছে এখান থেকে আগে দেখছি যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কিন্তু আগে বাইর করছে। আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির সময় খালি এক কমব, ওটা মনে রাখতে হবে, খালি এক কমব। তাইলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ওখান থেকে কিন্তু এক কমব। তাইলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে এক যদি কমাই, যে 41 থেকে এক কমাইলে কিন্তু 40, 40 থেকে 50, তারপরে আবার এক কমাই তাইলে 50, 60, তারপরে এক কমাই যদি তাইলে 60, 70, তারপরে
70 80 তারপরে 80 90 এক মান হইব আর কিচ্ছু না, ওটা মনে রাখতে হইব। এরপরে যদি আমরা যদি ওটার ক্ষেত্রে চিত্র যদি অঙ্কন করি, চিত্রের ক্ষেত্রে অঙ্কন করতে হইলে মনে রাখা লাগবো যে আমি যদি একটা যদি গ্রাফের মতো যদি অঙ্কন করি ফার্স্টে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আচ্ছা এদিকে দিয়ে দিই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানের ক্ষেত্রে সেম কিন্তু আগরটার মতো যে সাদা অংশ সেম ভাবে ওদিকে ধরবো আমরা, আর সাদা অংশ ওদিকে থাকতো আর সাদা অংশ ওদিকে থাকতো। আর ফার্স্ট এর উপরে মোটা যেটা আছে ওটা একটু স্কেল বসিয়ে আর একটু মোটা ভাবে একটু অঙ্কন করুন। সেম ভাবে ফার্স্ট এর উপরে যেটা মোটা থাকবে ওটারে আর একটু, এরপরে মূল বিন্দু সবসময় 0, তারপরে এইদিকে এক্স এক্স প্রাইম, এইদিকে ওয়াই, নিচের দিকে ওয়াই প্রাইম। এরপর কাজ মনে রাখতে হইব যে অজীব রেখার ক্ষেত্রে এই দিক দিয়া, অজীব রেখার ক্ষেত্রে এই দিক দিয়া হয় যে শ্রেণী অবিচ্ছিন্ন যেটা শ্রেণী ব্যক্তি আছে, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এই দিক দিয়া, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তাহলে এই দিক দিয়ে দেখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আর এই দিক দিয়ে মনে রাখতে হইব যে ক্রমযুক্ত গণসংখ্যা যেটা আছে অক্টাইব, এটা কিন্তু গণসংখ্যা হইতো না, এটা তো হইব ক্রমযুক্ত গণসংখ্যা। তাই ক্রমযুজিত গণসংখ্যা, এই দিক দিয়ে ক্রমযুক্ত গণসংখ্যা, এই দিক দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি ক্রমযুক্ত, এখন ক্রমযুক্ত গণসংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ দেখলাম কত আছে 47। এখন ফার্স্টে তো এখানে 0, তারপরে এইদিকে যদি 10 দিই 10 20 30 40 50, যে অবশ্যই কিন্তু 10 করে দিলে কিন্তু ঠিক হয়ে যায় যে এক গড়ের মান 2 করি, তাহলে ওখানে 10 ওখানে 20 ওখানে 30 ওখানে 40 ওখানে 50, 50-এর মধ্যে কিন্তু 47 ঠিকও আছে, সর্বোচ্চ যেটা আছে একটা। তারপরে এই দিক দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, প্রথম গড় কিন্তু কাটা অংশ থাকবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এটার ক্ষেত্রে আগে যেটা কিন্তু যে আয়তরেখার ক্ষেত্রে আমরা দেখছি যে ওই গড় থেকে লেখা আরম্ভ করি, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে এই গড় থেকে না লিখে ওই গড় থেকে লেখা লাগবো। তাহলে এখানে কত আছে, প্রথমে সেম ভাবে ওই দিকে কিন্তু যেতে হইব, তাহলে প্রথমে আছে 40, তাহলে এইটার ক্ষেত্রে লিখবো আমরা ফার্স্টে 40, এরপরে 50, এরপরে 60, এরপরে 70, এরপরে কত পর্যন্ত আছে 80 90, তাইলে আরো কিন্তু দেওয়া লাগবো। এখানে হইলে কি 80, তারপরে এই গড় হইলে কি 90। ওকে, এখন দেখো তো এরপর কাজ এতটুকু বসানোর পরে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে প্রত্যেকটা বসাইলাম, মনে রাখতে হবে এইগুলো না দেওয়ার পরের গুলো, এইগুলো চাইলে কিন্তু তুমি দিতে পারবে যে এখানে 40 আছে, 40 থেকে এখানে প্রতিবার কিন্তু 10 করে পারে, তাহলে এখানে আরো 10 কমাইয়া কিন্তু দিতে পারো, কিন্তু না দিলেও কিন্তু অবশ্যই ঠিক হইব। এরপর কাজ এগুলা দেওয়ার পরে যখন 40 আছে তখন ক্রমহিত গণসংখ্যা কত আছে 6, তাহলে এই দিক দিয়ে যেহেতু ক্রমহিত গণসংখ্যা তাহলে 40 ও 6, তাহলে এখানে কত 10, তাহলে এখন চিন্তা করি এখানে প্রতি গড়ের মান কত করি, প্রতি গড়ের মান কিন্তু 2 করি, তাহলে এখানে 5 গড় আছে, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাইলে 2 গড় মানে কিন্তু 4, তাইলে 3 গড় মানে কত হইব 6, তাইলে ও বিন্দু দিলাম। তারপরে 50ও কত আছে 16 মানে 20 কিন্তু আরো 2 গুণ নিচে হইব, 20 2 গুণ নিচে কিভাবে, যে 2 করে কমতো 2 করে 4 কমতো, তাহলে 20 সমান আছে 20 থেকে 2 গুণ কমাইলে ওখানে হইব। তারপরে আবার কত হইতে পারে 60 গুণ হইতে পারে 60ও কিন্তু 34, মানে 30 আরো 2 গড় উপরে, মানে 34 মানে কিন্তু 2 গড়, 1 গড়ের মান 2 গড়ই, তাহলে 30 করে আরো 2 গড় ওখানো। এরপরে 70 কত আছে 70 42 অবশ্যই 4 আর 40 1 গড় উপরে। তারপরে আবার আছে কত, তারপরে 70 পরে 80, আচ্ছা 80 ক্ষেত্রে কত আছে
80 ক্ষেত্রে দেখলাম আমরা যে 80 ক্ষেত্রে কত আছে, 80 ক্ষেত্রে দেখলাম 47, তাহলে 47 কোন মান হতে পারে? 47 কিন্তু 40 এর পরে এইখানে হইব অবশ্যই 42, তারপরে 44, তারপরে 46, 47 ওয়ানের মধ্যে হইব। তাহলে এরপর কাজে ওইগুলো এখান থেকে এতটুকু কিন্তু ডট ডট দিব, তারপরে ওখান থেকে এতটুকু যোগ, তারপরে ওখান থেকে এতটুকু যোগ, তারপরে ওখান থেকে এতটুকু, তারপরে শেষ। এরপরটা যদি আমরা দেখি বহুভুজ, বহুভুজের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হইব কিতা লাগবে। আমি যদি লিখি যে একটু ষোলো নাম্বার, এটা কিন্তু কাজে লাগবো, ওগুলো কিন্তু কাজে লাগবে, আমি আর বুঝতাম না। Okay, তাহলে বহুভুজের ক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রে গণসংখ্যা, প্রমিত গণসংখ্যা, অবিচ্ছিন্ন সেন্সিমিটার লাগতে হবে, ওটা মুছে দেই যদি, ওটার সাথে ওটা কিন্তু অ্যাডজাস্ট হইব, ওটার সাথে ওটা। তাইলে এখানে লিখবো যে 16 নম্বর বহু ভুজ অঙ্কন করে। তাহলে বহুভুজ অঙ্কনের সারণী, ফার্স্টে লিখবো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, প্রমিত গণসংখ্যা। তাহলে আবার যদি কই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, তারপরে প্রমিত গণসংখ্যা, ওটা লিখবো। তারপরের কাজ সেম ভাবে গ্রাফ আঁকবো, গ্রাফের ক্ষেত্রে কিন্তু সেম, এইদিকে এক্স প্রাইম, এক্স প্রাইম, একবার কিন্তু ফাটা অংশ থাকবো, এই কারণে থাকবো 0, আর এই দিক দিয়ে মনে রাখতে হইব গণসংখ্যা থাকবো, আর এই দিক দিয়ে প্রমাণিত গণসংখ্যা। তাহলে এই দিক দিয়ে গণসংখ্যা, গণসংখ্যা তাহলে এই দিক দিয়ে গণসংখ্যা, আর নিচের দিক দিয়ে আমরা কি দেখবো যে প্রমাণিত, নিচের দিক দিয়ে শ্রেণীর মধ্যমান, নিচের দিক দিয়ে হইব শ্রেণী মধ্যমান। আচ্ছা, শ্রেণী মধ্যমান তো আমরা বাইর করছি নি, শ্রেণী মধ্যমান। আচ্ছা, ওখানে কিন্তু আগে শ্রেণী মধ্যমানটা বাইর করা লাগবো। এই যদি শ্রেণী মধ্যমানটা বাইর করি, এটা কাজে লাগতো না, এই যে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান বা মধ্যমান কিন্তু ওগুলা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে যোগ করে যদি 2 দ্বারা ভাগ দেই, 41 যোগ 50 ভাগ 2, তাহলে 45.5, 45.5, এরপরটা হইব কি 55.5, এরপরটা হইব কি যে 65.5, এরপরটা 75.5, এরপরটা 85.5। ওকে, এরপরের কাজ এই দিক দিয়ে গণসংখ্যা হইব, আর এই দিক দিয়ে কি হইব যে মধ্যমান, যে মধ্যমান, এই দিক দিয়ে যদি মধ্যমান যদি লিখে, সেম ইটার ক্ষেত্রেও, এখানের ক্ষেত্রে মধ্যমানের ক্ষেত্রে ইগর কিন্তু আমরা লিখতাম না, ওইগুলো থেকে স্টার্ট করবো। তাহলে ইগো থেকে যদি শুরু করি, তাহলে মধ্যমান কত আছে প্রথমে যে 45.5, তাহলে ওখানে লিখবো আমরা ইগোরও 45.5, এরপরে কত আছে 55.5, এরপরে 65.5, এরপরে আছে 75.5, এরপরে কত আছে 85.5। আচ্ছা, এটার ক্ষেত্রে 45.5 কত আছে 6, মানে প্রতি গড়ের মান এক গড় করে কিন্তু ধরলেও কিন্তু ঠিক হইবে এটা ক্ষেত্রে। তাই ওখানে ধরি 5, ওখানে 10, ওখানে 15, ওখানে 20, ওখানে 25, 5, 10, 15, 20, 25।
এখানে কিন্তু ঠিকই ধরলে হইব, কারণ যেটা যে এখানে সর্বোচ্চ কোনো সংখ্যা কিন্তু 18 আছে, আর 18 অবশ্যই 25 কিন্তু মধ্যে আছে, তাই এরপরের কাজ এখানের ক্ষেত্রে যে এখানে আছে যেহেতু 6 কোনটার মধ্যে আছে যে 45.5 থেকে 6, তাহলে এখানে যে 6 যদি দিই তাহলে 5 পরে আরো 1 করে উপরে, তাহলে ওখানেও তারপরে আবার 55.5 কিন্তু 10 কোন আছে ওখানেও, তারপরে আবার কত আছে 18, 18 কিন্তু কোন আছে 10 আর 2, 20 আর 2 গুণ নিচে ওখানেও, তারপরে আবার আছে 18 পরে 8, 8 কোন আছে 10 ওর 2 গুণ নিচে অবশ্যই ওখানেও, তারপরে আবার কত আছে 5, 5 কিন্তু ওখানে, 5 কিন্তু ওখানেও, তাহলে এরপরে প্রত্যেকটা যদি ওখান থেকে ওখানে যদি মিলাই নিয়া ওখান থেকে এখান থেকে কোনটা গেছে 18, 6 থেকে 18, 6 থেকে 10, 6 থেকে 10 কিন্তু ওখানেও, এরপরে 18, এরপরে আবার 8, তারপরে আবার 5। ওকে ওকে এরপরে টাইপ টু নম্বরের কোনো ঘটনা থেকে প্রাপ্ত সংখ্যা দেওয়া থাকলে এটা কিন্তু আমরা ওরকম প্রাপ্ত সংখ্যা হয়ে একটা দিয়া দিব, ওটাতেই হইব যে মধ্যক নির্ণয় করো বা সারণী তৈরি করো বা মধ্যক গড় নির্ণয় করো, ওইরকম প্রশ্ন করবো। এইটা ক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন আমরা যে একটা যেগুলো ম্যাথ আছে এইটার ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করবো। 1 নম্বর ক্ষেত্রে হইয়াছে যে পরিসর নির্ণয় করা, আর পরিসরের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেসিক দেখছি যে সূত্র ফার্স্টে কিন্তু শুরুতে দেখছি, তাহলে পরিসর ইকুয়াল কি হয় যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস কিন্তু 1, তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানের মধ্যে কত আছে, সবচেয়ে বড় সংখ্যা কিন্তু 100 আছে, তাহলে 100 লিখলাম। তারপরে সর্বনিম্ন সংখ্যা কত আছে, মানে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা অবশ্যই কিন্তু 30 আছে, তাহলে 30 হইবে কেন, এরপরে মাইনাস দিলাম, তারপরে প্লাস 1 তাহলে 100 থেকে 30 লিখে 70 যোগ 1 তাইলে 71। তাইলে 1 নম্বরটা আছে। তারপরে 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছেন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 7 শ্রেণী ব্যবধান বা ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা। আচ্ছা, শ্রেণী সংখ্যার সূত্র আমরা কি দেখেছিলাম যে শ্রেণী সংখ্যার পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা ব্যবধান। যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে 7 শ্রেণী ব্যক্তি বা ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা যদি নির্ণয় করতে হয়, আমরা শ্রেণী সংখ্যার ক্ষেত্রে কিন্তু সূত্র দেখছি যে কিতা হয় যে উপরে হইব পরিসর আর নিচে হয় শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, তাহলে লিখবো শ্রেণী সংখ্যা, আমরা জানি যে লিখবো যে শ্রেণী সংখ্যা ইকুয়াল শ্রেণী ব্যক্তি ডিভাইডেড পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, তাহলে পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, তাহলে পরিসর কত আছে একটু আগে বাইর করছে কিন্তু 71, তারপরে শ্রেণী ব্যবধান কত আছে 7 শ্রেণী ব্যবধান, তাহলে 7, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই 10.1 এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যদি 10.1 যায় তাহলে আমরা 11 লিখবো। যেমন হলো যে আইসে তোমার এখানে 4.9, তাহলে অবশ্যই 5 লিখবো, অথবা 3.2 আইসে তাহলে 4 লিখবো, ওখানে যেটা তারপর এক ঘর বাড়াই লিখবো যদি দশমিকে আসে। কারণ হলো গীতা যে এটা দ্বারা বুঝায় যে গড় সংখ্যা, আর গড় সংখ্যা তো আবার বাঙ্গা হইতো না, একটা পূর্ণ গড় সংখ্যা হইব, হয়তো 10টা হোক বা 12টা বা 3টা বা 4টা বা 7.5টা বা 5.5টা বা সাড়ে এরপরে বা ওরকম হইতে পারে না যে 11.5টা, এরকম কিন্তু হইতো না যে পুরাটা সম্পূর্ণ হইব, তাতে যদি দশমিকে থাকে তাইলে এক ঘর বাড়াইয়া লিখবো। এরপরে 2 নম্বর পরে 3 নম্বরটা
3 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যক্তি 10 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। 3 নম্বর প্রশ্ন শ্রেণী ব্যক্তি 10 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। গণসংখ্যার সারণী তৈরি করতাম, তাহলে এইটার ক্ষেত্রে গণসংখ্যার সারণী তৈরি করতে হলে এক নম্বর কাজ মনে রাখতে হইব যে ফার্স্টে জানা লাগবো পরিসর। 1 নম্বর কাজ জানা লাগবো পরিসর, 2 নম্বরে জানা লাগবো শ্রেণী সংখ্যা। 1 নম্বরে পরিসর, 2 নম্বরে শ্রেণী সংখ্যা। তাহলে পরিসর কিন্তু আমরা বাইর করছি প্রথমে, যে পরিসর ইকুয়াল আমরা কিন্তু বাইর করে লিখি প্রথমে, তাইলে পরিসর কিন্তু 1 নম্বরে বাইর করছি, তাইলে 71 আছে, যে 1 নং হতে যদি না থাকে তাইলে আগে ফার্স্টে কিন্তু পরিসরটা বাইর করতে হইব। এরপরে কাজ জানা লাগবে শ্রেণী সংখ্যা, তাইলে যেমন শ্রেণী সংখ্যা ইকুয়াল সূত্র কি তা পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি, তাহলে পরিসরের লিগে 71 আর শ্রেণী ব্যক্তি কত আছে 10 ধরিয়া। এখানে যদি প্রশ্ন মাঝে মাঝে কিন্তু তোমার শ্রেণী ব্যক্তি যদি না হইয়া দেয়, মনে রাখবা না হইয়া দিলে যদি 20টার উপরে থাকে তাহলে 10 ধরলে পায়। 10 ধরলে আর কি বক্সের সংখ্যা কম হইব, গড়ের সংখ্যা, আর যদি 5 ধরো তাহলে গড়ের সংখ্যা কিন্তু বেশি হয়। 10 ধরবা প্রত্যেক সময় যদি না হইয়া দেয়, তাহলে এটা দ্বারা যদি ভাগ দেই ওখানে কত হয় 71 ভাগ 10 7.1, তাইলে অবশ্যই আমরা লিখতে পারবো 8। এরপর লিখুন গণসংখ্যার সারণী তৈরি করা হলো, তাহলে লিখি গণসংখ্যার সারণী তৈরি করা হলো। গণসংখ্যার সারণীর সময় মনে রাখতে হবে বক্স হইব কটা, কলাম হইব 3টা, তাহলে 3টা দিলাম ফার্স্টে। এইখানে কত আছে 8 আছে, মানে এদিকে কিন্তু 8টা থাকলে 9টা দেওয়া লাগবে, আর 9টা থাকলে 10টা দেওয়া লাগবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এরপর কাজ বাহানোর ক্ষেত্রে আর একটা বেশি দেয়, নিচের ক্ষেত্রে যেহেতু বেশি নিচে তাই যখন একটা বাড়িয়ে দিলাম। তোমরা অবশ্যই ওইগুলা লেখার পরে এর নিচে কিন্তু ওইগুলা লেখা লাগবে। তাহলে প্রথমটা মনে রাখতে হইব গণসংখ্যা, প্রথমটা হইব শ্রেণী ব্যক্তি, তারপরটা হইব টালি চিহ্ন, তারপরটা গণসংখ্যা। ওকে, এবার শ্রেণী ব্যক্তি কত আছে, শ্রেণী ব্যক্তি এগুলো আমরা কিভাবে ধরবো, অর্থাৎ যে মনে হয় অনেক স্টুডেন্ট কিন্তু হঠাৎ মিস্টেক করে। সর্বনিম্ন সংখ্যা কত আছে 30, তাহলে 30 থেকে আমরা ধরতে হইব, 30 থেকে কত পর্যন্ত যেতে হইব 10 পর্যন্ত, তাহলে 30 পরে 30 আমরা 30 থেকে শুরু করলাম, তাহলে 30 লিখবো কেন, 30 থেকে কিন্তু শুরু করলাম, তাহলে 30 31 32 33 34 35 36 37 38 39, তাহলে 30 থেকে 39, তাহলে 30 থেকে 39, তারপর এখানে 39 তাহলে বানান লিখবো 40, 40 থেকে সেম ভাবে আরো 10 দিতে হইব, তাহলে 40 41 42 43 44 45 46 47 48 49, তারপরে 49। আচ্ছা 49 থেকে এরপরে এখানে 49 হতে তাহলে এখানে 50, এখানে 50 থেকে হইব কত 50 থেকে 59, এরপর এখানে 60, 60 থেকে 69, এরপর এখানে 70 হইব 70 থেকে 79, তারপরে আবার 80 থেকে 89, তারপরে আবার 90 থেকে 99, তারপরে আবার 100 থেকে 109। এরপর কাজ আমরা কিন্তু গড় কিন্তু 8টা আছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা কিন্তু লেখা হয়ে গেছে, এই যে 8টা, এটা কিন্তু এক্সট্রা, যে মেইন যে টাইটেল যেগুলা লেখা লাগবে এক্সট্রা এটা।
তাইলে এরপর কাজ এখানের ক্ষেত্রে আবার ওভাবেও বোঝা যায় যে আর লেখা লাগবে না লাগতো না এখানের ক্ষেত্রে সর্বোচ্চ কোনো সংখ্যা কিন্তু আছে 100 থেকে 109 এর মধ্যে কিন্তু আছে। যাই হোক তাহলে এইগুলো ক্ষেত্রে টালের চিহ্ন আমরা কিভাবে লিখবো? প্রথমে আছে কত 70। 70 কোনটার মধ্যে আছে? 70 অবশ্যই অটার মধ্যে আছে, তাইলে অটার মধ্যে একটা দিলাম। এরপরও কাজ 70 দেওয়ার পরে এরপরের করে যদি যাই, এরপরে 70 দিলাম, এরপরে 55 কোনটার মধ্যে আছে? 55 অবশ্যই অটার মধ্যে আছে। এরপরে এরপরে কত আছে? 30। 30 কোনটার মধ্যে আছে? 30 অটার মধ্যে। এরপরে আছে 70। 70 কোনটার মধ্যে আছে? 70 অটার মধ্যে। এরপরে আছে কত? 80। 80 কোনটার মধ্যে আছে? 80 অবশ্যই অক্টার মধ্যে। তারপরে আছে 75। 75 আছে কোনটার মধ্যে? অক্টার মধ্যে। তারপরে আছে 100। 100 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আছে আবার 75। 75 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আছে আবার কত? তারপরে আবার 85। 85 কোনটার মধ্যে আছে? 85 অক্টার মধ্যে। তারপরে আবার 90। 90 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আবার 35। 35 অবশ্যই অক্টার মধ্যে। তারপরে আবার 85। 85 কোনটার মধ্যে আছে? 85 অক্টার মধ্যে। তারপরে আবার 45। 45 অবশ্যই অক্টার মধ্যে। তারপরে আবার 65। 65 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আবার 55। 55 কিন্তু আছে অক্টার মধ্যে। তারপরে আবার 60। 60 কোনটার মধ্যে আছে? 60। 60 অবশ্যই অক্টার মধ্যে। তারপরে আবার আছে 50। 50 আছে কোনটার মধ্যে? অক্টার মধ্যে। তারপরে আবার আছে 40। 40 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আছে আবার 45। 45 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আছে আবার 35। 35 কোনটার মধ্যে আছে? অক্টার মধ্যে। তারপরে আবার আছে 80। 80 কোনটার মধ্যে আছে? 80 অবশ্যই অক্টার মধ্যে। তারপরে আবার আছে 85। 85 কোনটার মধ্যে আছে? 85 কিন্তু 80 থেকে 89 এর মধ্যে, তাইলে অক্টার মধ্যে। চারটা দেওয়ার পরে মনে রাখতে হইব, চারটা দেওয়ার পরে ওরকম রাখতে হইব। তাইলে এরপরে আছে কত? 95। 95 আছে কোনটার মধ্যে? 95 অক্টার মধ্যে। তারপরে আছে 70। 70 আছে অবশ্যই অক্টার মধ্যে। চারটা দেওয়ার পরে ওরকম। তারপরে আবার 60। 60 আছে কোনটার মধ্যে? অক্টার মধ্যে। তারপরে আবার 70। 70 আছে কোনটার মধ্যে? অক্টার মধ্যে। তারপরে আবার 75। 75 অবশ্যই অক্টার মধ্যে। তারপরে আবার 100। 100 কিন্তু অক্টার মধ্যে। তারপরে আবার 40। 40 কোনটার মধ্যে আছে? 40 অক্টার মধ্যে। তারপরে আছে 65। 65 কোনটার মধ্যে আছে? 65 অক্টার মধ্যে। এরপর 5। এখানে কিন্তু টোটাল হইয়া দিচ্ছি আমরা প্রশ্ন যে 30 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর। মানে এখানে কিন্তু টোটাল কিন্তু হিসাব বললে আমরা দেখতে পারবো 30টা আছে। তাহলে এই গণসংখ্যার যে টালি চিহ্ন যেগুলো আছে ওইগুলা বা গণসংখ্যা অবশ্যই কত হইতে হইব? তাহলে 30 হইতে হইব। তাহলে এখানের ক্ষেত্রে 3 আছে, তাহলে 3টা লিখলাম। এখানে যদি 4টা আছে, 4টা লিখলাম। তারপর এখানে আবার 3টা আছে, 3টা লিখলাম। তারপর এখানে আবার 4টা আছে, 4টা লিখলাম। এখানেও 5টা, 2টা, 7টা আছে, 7টা লিখলাম। এখানে আবার 5টা আছে। তারপর এখানে আবার 2টা আছে। তারপর এখানে আবার 2টা। তাহলে টোটাল যে এন ওর মানটা কিন্তু যেহেতু 30 জন, তাহলে এখানেও কিন্তু 30 হইতে হবে। আর 30 যদি না হয় তাহলে কিন্তু ওখানে মিস্টেক হইছে। আমরা দেখে যাবো আমরা ঠিক আছে নি। তাহলে ফার্স্টে 3 আর 4 হইলে 7। 7 আর 3 10। আর 10 আর এরপর হইলে কি? 10 আর 4 হইলে কি? 10 আর 7, 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 4 14, 14 আর 7 হইলে কি 21, 21 আর 5 26, 27 28 29 30। ওকে, আমরা কিন্তু ঠিক আছে তাইলে। এখানেও কিন্তু 30। এরপর কাজ এখানে কিন্তু আমরা যদি ফার্স্ট ধরি হয় যে প্রশ্ন যদি চাই যে শ্রেণীব্যাপ্তি ফার্স্ট ধরে তাইলে শ্রেণীব্যাপ্তি জায়গায় ফার্স্ট বসাই, তাহলে এইগুলো অবশ্যই আমরা করতে পারবো। এরপরের প্রশ্ন যদি দেখি, আচ্ছা আমার কিন্তু এইগুলা দরকার পড়বো, আমি মুছতাম না এগুলা, এগুলা এরপরটা কিন্তু কাজে লাগবে এগুলা। এগুলা আবার তো ওরকম রাখি। এরপরের প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন, শ্রেণীব্যাপ্তি 6 ধরে, আচ্ছা এইটা তো করছি 3 নাম্বারটা। শ্রেণীব্যাপ্তি 10 ধরে এটা করছি। এরপরে 4 নাম্বারটা যদি দেখি, 4 নাম্বার প্রশ্ন, অবিন্যস্ত উপাত্তের
উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা কত? এই 4 নম্বরটা যদি সমাধান করি, এগুলা কিন্তু এক্সট্রা, এগুলো আমরা কাজে লাগবো পরবর্তীতে, এর জন্য কিন্তু মুছলাম না। 4 নম্বরটা যদি সমাধান করি, যে পরিসর ইকুয়াল, আমরা কিন্তু সূত্র জানি, তাহলে পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা আমি কেন সূত্র বসাইলাম না, ডিরেক্টলি মান বসাই দিই, যদি কেন হলে বসাই, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। সর্বোচ্চ সংখ্যা এখানে কত আছে? সর্বোচ্চ সংখ্যা হলে কি 95, তাহলে সর্বোচ্চ সংখ্যা আমরা বসাইলাম 95। সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা, আচ্ছা পরিসর, পরিসর কত আছে? পরিসর হলে 64, তাহলে 64 বসাইলাম। সর্বোচ্চ সংখ্যা কত আছে? 95, তাহলে 95 বসাইলাম। এরপরে আছে যেটা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, আমরা যেটা বাইর করতাম, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এরপরও কাজ, প্লাস 1 এসে দিয়ে লিখে দিতে পারে -1, তাহলে 64 মাইনাস 1 ইকুয়াল, এখানে আছে 95 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন যদি এই যে মাইনাস যেটা আছে, এটা যদি ওসে যদি নিয়ে আই, তাহলে মাইনাস এটা এসে দিলে প্লাস হইব, যে সর্বনিম্ন সংখ্যা, এটা কিন্তু মাইনাস আছে, কিছু নাই, মানে কিন্তু প্লাস আছে। এখানে আছে কত? 95, আর 64 থেকে 1 গেলে গিয়া 63, আর 63টা প্লাস আছে, এসে গেলে মাইনাস। তাহলে একটা যদি বিয়োগ দিই, তাহলে কত হইব? 5 থেকে 3 গেলে গিয়া 2, আর 9 থেকে 6 গেলে গিয়া 3, তাহলে 32। সর্বনিম্ন সংখ্যা 32। এরপরের প্রশ্ন যদি সমাধান করি, 4 নাম্বারটা পরে, এরপরটা, আচ্ছা এরপরে 5 নাম্বারটা দিয়া দিছে যে মধ্যক প্রতিরোধ গড় নির্ণয় করো। এটা কিন্তু ওই যে 5 নাম্বার যেটা প্রশ্ন আছে, এটার সাথে কোনো কানেক্টিভিটি নাই। আচ্ছা এটা আমার দরকার নাই, এটা দরকার নাই, এটাতেই আমরা ওটা লিখে লিছি, এটা মুছি দেয় তাইলে। পাঁচ নাম্বার প্রশ্ন করছে যে 5, 12, 8, 6, 5, 15, 20, 13 এদের গড়, মধ্যক, প্রচুরক এবং প্রচুরক নির্ণয় করো। গড়, মধ্যক, প্রচুরক বাই করতাম, ও যে সংখ্যা যেগুলো আছে উপাত্ত, ওগুলো থেকে আমরা গড়, মধ্যক, প্রচুরক বাই করতাম। এগুলোর ক্ষেত্রে যেহেতু এখানের ক্ষেত্রে আমরা কিন্তু সারণী নাই বা বক্স নাই, তাহলে গড়ের সূত্র আমরা একটা অ্যাপ্লাই করবো, যে গড় ইকুয়াল, মনে রাখতে হবে এইটার ক্ষেত্রে গড় ইকুয়াল উপাত্তের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তের যোগফল মানে ওই যেগুলো আছে, এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো কানেক্টিভিটি নাই, তাহলে ওই যেগুলো উপাত্ত আছে ওই উপাত্তগুলোর যোগফল। তাহলে প্রথমে 5 যোগ 12 যোগ, তারপরে 8 যোগ 6 যোগ, তারপরে 5 যোগ 15 যোগ 20 যোগ 13, ভাগ দিব আমরা যেটা উপাত্তের সংখ্যা। আচ্ছা উপাত্তের সংখ্যা কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, তাহলে 8 দ্বারা ভাগ দিলাম আমরা 8 দ্বারা। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে সেম ভাবে ব্র্যাকেট দিমু, তাহলে 5 যোগ 12 যোগ 8 যোগ 6 যোগ, তারপরে 5 যোগ 15 যোগ, তারপরে 20 যোগ, তারপরে 13 ব্র্যাকেট, তারপরে ব্র্যাকেট ভাগ দিয়ে 8 দ্বারা ভাগ দিমু। ওকে, তাহলে এটা তার 10.8
10.5। তাহলে গড় বাইর করলাম, এরপরে বাইর করা লাগবে আমরা কোনটা, যে গড় পরে মধ্যক। আচ্ছা, মধ্যকর লাগে যদি উপাত্তর থেকে যদি বাইর করি, মধ্যকর লাগে মনে রাখতে হবে ফার্স্টে ছোট থেকে বড় অনুসারে সাজাইতে হইব। তাহলে ফার্স্টে মধ্যক নির্ণয় করা লাগে ছোট থেকে বড় অনুসারে, ছোট থেকে বড় অনুসারে সাজানো হলো। ফার্স্টে ছোট থেকে বড় অনুসারে সাজানো লাগবে। তাহলে ফার্স্টে ছোট থেকে বড় অনুসারে সাজানো হলো।